আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি এটি অত্যন্ত একটি জরুরি কিন্তু তুলনামূলকভাবে অবহেলিত একটি বিষয়। আপনারা জানেন যে বাংলাদেশে ক্রমান্বয়ে মানুষের সংখ্যা শহরে বসবাস করার সেটা ক্রমান্বয়ে বাড়ছে এবং তাদের ভিতরে অনেকেই হয়তো আইনি সুবিধা থেকে বঞ্চিত অবস্থায় থাকছে। তো এই রকম একটি নগরায়নের প্রক্রিয়ার ভিতরে কেমন করে মানুষের আইনি সুবিধা, বিচারিক সুবিধা, সুশাসনের সুবিধা দেওয়া যায় তার জন্য একটি উদ্ভাবনী ধারণা হলো নগর আদালতকে প্রতিষ্ঠা করা এবং এটার মাধ্যমে বিকল্প আইনি ব্যবস্থার মাধ্যমে দ্রুততার সাথে এবং মিতব্যয়ীভাবে সাশ্রয়ীভাবে কিভাবে সাধারণ মানুষকে এই বিরোধ নিষ্পত্তি করা যায় সেইটার একটি চিন্তা আমাদের বহুদিন ধরে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের ভিতরে আছে। এই বিষয়টি আরো গুরুত্বপূর্ণ এই জন্য যে যারা সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ আছে, যারা বস্তিতে অবস্থান করেন, যাদের অনেকেই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, নাগরিক অধিকার থেকে বঞ্চিত, তাদের বিচারিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে এইটা একটা বড় ভূমিকা পালন করতে পারে বলে আমরা বিশ্বাস করি। আজকে যারা আমরা এখানে জড়ো হয়েছি তারা গত বিগত সময়কাল ধরে এটার জন্য প্রচেষ্টা হচ্ছে, এটার জন্য আইনি খসড়া প্রস্তুত করা হয়েছে, বিভিন্ন ধরনের যেকে লবিং চেষ্টা তদবির বলে সেগুলি হয়েছে। আজকে আপনাদের কাছে আমরা এসেছি সামগ্রিকভাবে এই চিন্তাটাকে এগিয়ে নেওয়ার জন্য একটি নাগরিক আন্দোলনের ভিতর দিয়ে, একটি টেকনিক্যাল একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে, একটি সামাজিক সমর্থন সৃষ্টি করার ভিতর দিয়ে এইটাকে স্থাপন করা যায় কিনা। তো আজকে প্রথমেই একটি মূল বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো মাদারীপুর লিগ্যাল এইডের প্রধান সমন্বয়কারী আমাদের শহীদ ভাই। উনি আমাদের এখানে প্রথমে একটি সূচনা বক্তব্য দেবেন, সেটার ভিতর দিয়ে আমরা এই আলোচনার সূত্রপাত করব এবং জনাব খান মোহাম্মদ শহীদ প্রধান সমন্বয়কারী মাদারীপুর লিগ্যাল এইড উনি বলার পরে আমাদের এখানে আমরা কয়েকজনকে খুব বিশেষভাবে অনুরোধ জানিয়েছি আমাদের সাথে কথা বলার জন্য। অবশ্যই ফজলু ভাই আছেন মাদারীপুর লিগ্যাল এইডের সম্পাদক, আমাদের জাকির ভাই আছেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী, আপনারা শুনেছেন ইকবাল হাবিব স্থপতি নগর পরিকল্পনাবিদ উনি আছেন বলবেন, আমাদের নাগরিক এবং মানবাধিকার আন্দোলনের অন্যতম প্রবক্তা অ্যাডভোকেট জেদাই খান পান্না, পান্না ভাই কি এসছেন কিনা জানি না এখনো, ওখানে আছেন, এবং বাংলাদেশের বিচার ব্যবস্থায় অত্যন্ত একজন বিবেকবান মানুষ এবং আইনি দিকপাল হিসেবে পরিচিত বিচারপতি মোহাম্মদ নিজামুল হক, আমাদের প্রধান আইন উপদেষ্টা এই মুহূর্তে উনি ব্লাস্টের উনি স্বনামে পরিচিত, উনি আছেন। প্রফেসর তোফায়েল আহমেদ আছেন যিনি স্থানীয় সরকারের উপর এতদিন বড় বড় গবেষণা করেছেন। এছাড়া আপনারা দেখছেন বাংলাদেশের অন্তত আমি তো অন্তত 10 থেকে 15 12 থেকে 14টি শহর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জন ব্যাক করেছেন, যারা নগর বা উপনগর বা আমাদের নগরায়নের পর প্রক্রিয়ার ভিতরে যেই সমস্ত আমাদের জেলা শহরগুলো আছেন সেখান থেকে এসেছেন, তাদের জন্য এটা একই রকম ভাবে গুরুত্বপূর্ণ। তা আমি আর কথা না বাড়িয়ে আপনাদের প্রথমেই শহীদ ভাইয়ের বক্তব্য শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। শহীদ ভাই যদি স্ক্রিন শেয়ার করতে হয় সেটাও আপনি করে নেবেন, আপনার মানে 15 মিনিটের ভিতরে শেষ করবেন দয়া করে। ধন্যবাদ সকলকে। আজকের আমাদের এই আলোচনার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন সংগঠন থেকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে, আয়োজনকারী সংস্থা মাদারীপুর লিগ্যাল এইড, নাগরিক উদ্যোগ, ব্লাস্ট এবং সিটিজেন প্ল্যাটফর্মের পক্ষ থেকে ধন্যবাদ। আমি মূলত বক্তব্য দেব না, মূলত এই ভার্চুয়াল আলোচনায় ইতিমধ্যে সভাপতি মহোদয় যে কথা বলেছেন যে নগর আইনের সম্পর্কিত যে কাজটি হাতে নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে তার একটা প্রস্তাবিত আইনের খসড়া অর্থাৎ একটা রূপরেখা এবং তার সম্ভাবনার দিকগুলো কি কি থাকতে পারে সেটাকেই মূলত উপস্থাপনা, এবং সেই উপস্থাপনার পরে সঙ্গতভাবেই আমরা আশা করতেছি যে আমরা সকলে আমাদের কথা তুলে ধরবো, আমাদের মতামত তুলে ধরবো এবং সেই মতামতের ভিত্তিতে পরবর্তী পর্যায়ে একটি খসড়া আইনের রূপরেখা কাঠামো দাঁড় করানো যায় কিনা সেটাই হচ্ছে আমার আলোচনার বিষয়। আমরা যে কথাটা এইমাত্র বললাম যে আলোচনার আজকের উদ্দেশ্য হচ্ছে স্থানীয় বিরোধ নিষ্পত্তির পথ প্রশস্তকরণে প্রস্তাবিত নগর আদালত আইনের রূপরেখা ও সম্ভাবনা নিয়ে মত বিনিময়, এবং এই যে এর প্রয়োজনীয়তা কেন সেই ক্ষেত্রে একটু কথা যে আমরা মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন
এই প্রেক্ষাপট নিয়ে যখন কাজ করি, তখন আমরা কোর্টের মাধ্যমে আইন সহায়তা দিয়ে শুরু করি, পরবর্তী পর্যায়ে স্থানীয় বিরোধ মীমাংসার সালিশ, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত, মুসলিম পারিবারিক আইনের আরবিট্রেশন কাউন্সিল এবং পৌরসভার পৌর আইন নিয়ে কাজ করি। এবং সেই সামগ্রিক বিষয়গুলি নিয়ে প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে আদালতের মামলা দীর্ঘ সময় অর্থ ব্যয় হয়, হয়রানি হয়, সম্পর্কের অবনতি হয়, এবং একই ঘটনা শুধু গ্রামেই নয়, সিটি কর্পোরেশন এলাকার মানুষও তার ভুক্তভোগী, এবং বিরোধ নিষ্পত্তিতে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হয় প্রতিনিয়ত। মূলত ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধ সংগঠিত হলে এখনো গবেষণায় বিভিন্নভাবে দেখা গেছে যে সাধারণ মানুষ আদালতের চাইতে স্থানীয় পর্যায়ে নিষ্পত্তিতেই বেশি আগ্রহী। এবং এই স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে, যেটি একটু আগে আমি বলতেছিলাম মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সংগঠনের কথা, জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য আইনের আওতায় আধা বিচারিক কাঠামো হিসাবে গ্রাম আদালত, যা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত, এবং বিরোধ মীমাংসা পৌর এলাকায় পৌর বোর্ড আইন 2004-এর অধীনে পৌর মীমাংসা বোর্ডের আইন রয়েছে। অর্থাৎ স্থানীয় সালিশ ব্যবস্থা ছাড়াও আইনগতভাবে এই দুটি কাঠামো রয়েছে। আমরা যদি নগরের দিকে তাকাই, বিশেষ করে সিটি কর্পোরেশনের কথা যদি আমরা বিবেচনায় নেই, যে 12টি সিটি কর্পোরেশনে প্রায় 2 কোটি মানুষ বসবাস করে, যা আমাদের মূল জনসংখ্যার একটা ভালো অংশ। এই বিরাট সংখ্যক জনগোষ্ঠী স্থানীয় পর্যায়ে আপোষযোগ্য ছোটখাটো বিরোধ মীমাংসা করার জন্য তাদের কোনো আইন প্রণীত হয়নি। অর্থাৎ গ্রাম আদালতের মতো, পৌরসভার আইনের মতো সিটি কর্পোরেশনের এই জনগোষ্ঠীর জন্য বিরোধ মীমাংসার কোনো আইন নেই। তাই নাগরিকদের ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধ মীমাংসার জন্য প্রাতিষ্ঠানিক আদালতের শরণাপন্ন হতে হয়, তাদের আদালতে যেতে হয়। কিন্তু আদালতের চিত্র আমরা জানি, তবুও খুবই সংক্ষেপে, যে বাংলাদেশের আদালতগুলোতে বর্তমানে প্রায় 36 লক্ষ মামলা বিচারাধীন, অর্থাৎ পেন্ডিং। সারা দেশের মতো মেট্রোপলিটন এলাকায় অর্থাৎ সিটি এলাকায় মামলার জট তুলনামূলকভাবে আরো বেশি। বাংলাদেশে একজন বিচারকের বিপরীতে মামলার সংখ্যা প্রায় 1883টি। প্রতি 1 লক্ষ মানুষের জন্য বিচারকের সংখ্যা 73। আমরা এইসব সঙ্গত বিবেচনা নিয়েই এই আইনের একটি রূপরেখা প্রস্তুত এবং সেটি খুবই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আইনটি প্রণয়নের উদ্দেশ্য হচ্ছে স্থানীয়ভাবে বিরোধ মীমাংসা করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের ভূমিকা নেওয়া, এবং খসড়া আইনটির উল্লেখযোগ্য দিকটি হচ্ছে বিরোধ মীমাংসা আদালত আইন, অর্থাৎ এই প্রস্তাবিত সিটি কর্পোরেশন আদালত আইন কেবলমাত্র সিটি কর্পোরেশন এলাকার জন্য প্রযোজ্য। এই আইনের কাঠামো প্রত্যেক সিটি কর্পোরেশন এলাকায় প্রতিটি ওয়ার্ডে বিরোধ মীমাংসার আদালত গঠিত হবে। আমরা এখন আইনের কাঠামোর দিকে চলে যাচ্ছি। প্রথমতই একটা ওয়ার্ড ভিত্তিক প্রতিটি ওয়ার্ডে বিরোধ মীমাংসা আদালত গঠিত হবে। গ্রাম আদালত যেমন ইউনিয়ন বেসিস, এটা ওয়ার্ড বেসিস এখানে প্রস্তাবনা। নগর আদালত সিটি কর্পোরেশনের আওতায় ওয়ার্ড কার্যালয়ে বিচার কার্য পরিচালনা করবে। আদালতের কর্তৃক বিচার্য বিষয়ক মামলা আমরা অবশ্যই কম্পাউন্ডেবল আপোষযোগ্য বিষয়গুলি এর মধ্যে আসবে। তারপরেও দুটি তফসিলে ভাগ করা একটা প্রস্তাবনা আছে। তফসিলের প্রথম অংশ ফৌজদারি বিষয়ক যেগুলি আপোষযোগ্য, এবং দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয়ক বিরোধ এই আদালত কর্তৃক বিচারযোগ্য হবে। আমরা এখানে যদিও দণ্ডবিধির বিভিন্ন ধারা উল্লেখ করা আছে, আমার মনে হয় যে সময় সাপেক্ষ ব্যাপার একটু, তারপরেও মূলত দণ্ডবিধির 143, 147, 141, 426, 487 অধীনে কোনো অপরাধ, দণ্ডবিধির ধারা অনেক 160, 123। শহীদ ভাই, ধারা না বলে যদি আপনি ওগুলি কি সম্পর্কিত একটু সাধারণভাবে বলেন তাহলেই যথেষ্ট। প্রথমটা যেটা বললাম যে এগুলি সবগুলি ছোটখাটো অপরাধ সংক্রান্ত। আমি যেই দণ্ডবিধি যেখানে যে অনেকগুলি ধারা 2 নম্বরে যেটা আছে, এগুলি কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র মারপিট, কিছুটা দেখা গেল অ্যাসাল্ট করা, এই ধরনের। 3-এর মধ্যে দণ্ডবিধির যে এটা চুরি সংক্রান্ত, ঘরে এবং ঘরের বাইরে, এবং
4-এ যেটা আছে সেটাও চুরি সংক্রান্ত। তার মধ্যে বিভিন্ন সম্পত্তি পরিমাণের যদি আমরা এই আইনে যখন কাঠামোটি দাঁড় হয়ে যাবে, তখন যদি সেই আইনের সম্পত্তির পরিমাণ কত, যদিও এখানে 3 লাখ 2.5 লাখ নানান ভাবে চিন্তা করা হচ্ছে, তারপর আপনারা চিন্তা করবেন সেই ধরনের পরিমাণের সম্পত্তির চুরি সংক্রান্ত বিষয় এই ধারাগুলির মধ্যে, মানে এই ধারায় চুরি বিষয়ের কথা বলা আছে। সেই সম্পত্তির মূল্যের উপরে নির্ভর করবে যে এটা আইনের সাথে সম্পর্কিত কিনা, অর্থাৎ বিচারযোগ্য হবে কিনা। নেক্সট, এখানে 403, 406 এই ধারাগুলি মূলত অপমান করা, আমরা জানি যে কাউকে অপদস্থ করা ইত্যাদি, হেয় করা, এইরকম ধারা, এবং সেটা আর্থিকভাবেও যদি কোনো অপদস্থর পরিমাণের আশা দাঁড়ায় সেটিও এখানে প্রযোজ্য। সেটা আমরা এই আর্থিক জায়গাটা আমি আগেই বলেছি যে 2,50,000 না 3 লক্ষ না 5 লক্ষ না কি হবে, সেটা আমরা আলোচনার মধ্যে আপনারা প্রস্তাব দিবেন। 427 সেটাও মূলত অপমান সংক্রান্ত, এবং পরবর্তী পর্যায়ে 28, 29 এখানে এই দুটি ধারার কথা উল্লেখ করা আছে। সবগুলি মূলত আপোষযোগ্য এবং মানুষকে হয়রানি করা, তাকে অপদস্থ করা, এবং স্থানীয়ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র যেই বিরোধগুলি হয়, মানুষকে হালকাভাবে অ্যাসাল্ট করা, তাকে অপমানিত করা, এই বিরোধগুলি মূলত আনা হয়েছে। এবং সঙ্গত কারণে একটু বলে রাখি, এগুলি মূলত গ্রাম আদালত এবং পৌর বোর্ড আইনেরও সমর্থক। সেখানেও এই ধরনের আইনগুলিকেই, এই ধরনের বিষয়গুলিকে আনা হয়েছে। ফৌজদারি আইনের যেগুলি আপোষযোগ্য এবং যেগুলি স্থানীয়ভাবে সমাধানযোগ্য, সেই বিষয়গুলিকেই মূলত নেওয়া হয়েছে। এবং সর্বসাকল্যে বলা হয়েছে যে এই অপরাধগুলি করা এবং এই ধরনের অপরাধ করার চেষ্টা, অপরাধ সংগঠন করার চেষ্টা করাটাও অপরাধ, সেগুলি এটির মধ্যে অন্তর্ভুক্ত। নেক্সট, এই দ্বিতীয় অংশটা মূলত দেওয়ানি বিষয়ক। একটা কোনো চুক্তি রসিদ অন্য মূল্যে যদি কোনো কিছু দেওয়া হয় এবং সেটারও মূল্য নির্ধারণ করে দেওয়া হবে এই আইনের মাধ্যমে, মূল্য নির্ধারণ করে সেই মূল্য মানের কোনো চুক্তি যদি থাকে এবং সেটা যদি না করা হয়, অর্থাৎ বিনিময় না করা হয় সেটা, এবং পরবর্তী পর্যায়ে যেটা হচ্ছে যে এই ধরনের মূল্যমানের কোনো জমি যদি জবরদখল করে থাকে সেটি পুনরুদ্ধার। আমরা একটু সংক্ষেপে যাই এবং নেক্সট, এটি ইতিমধ্যে আমি বলে ফেলেছি, কোন অস্থাবর সম্পত্তির জবরদখল পুনরুদ্ধার এবং তার ক্ষতি সাধনের চেষ্টা, এটাও এই দেওয়ানি বিষয়কের অংশ। মূল্যটা শুধু আইনে নির্ধারণ করতে হবে যে এই মূল্যটা কত পরিমাণের হতে পারে। নেক্সট, আর 2 মিনিটের ভিতর শেষ করবেন প্লিজ। 2 মিনিটে হবে না, তবু আমি খুব দ্রুত শেষ করবি। আদালতের এখতিয়ার হচ্ছে যে এই আদালত, আমি এত কিছু বললাম না, যে যে ইউনিয়নে যেই ওয়ার্ডে মামলা ঘটনা উদ্ভব হবে, সেই ওয়ার্ডে যদি সেই ওয়ার্ডের বাসিন্দা অন্য ওয়ার্ডের হয়, তবুও সেখানে এই মামলা করা যাবে এবং সেই ওয়ার্ডে এই আদালত গঠন করা হবে। নেক্সট, আদালতের গঠন সম্পর্কে সংক্ষেপে বললে, এটা প্রস্তাবিত হচ্ছে যে 5 জন নিয়ে, তার মধ্যে সিটি ওই ওয়ার্ডের কাউন্সিলর তিনি মূল সভাপতি থাকবেন, মামলার অর্থাৎ আবেদনকারীর পক্ষের 2 জন, প্রতিপক্ষের 2 জন, তারা 4 জন থাকবেন। এবং এটার একটা শর্ত এরকম, এই সিটি কর্পোরেশনের এক্সিকিউট করার জন্য, তাদেরকে কাজে লাগানোর জন্য, যে প্রত্যেক পক্ষের মনোনীত 2 জন সদস্যদের মধ্যে অবশ্যই একজন ওয়ার্ড কাউন্সিলর, এবং সেই ওয়ার্ড কাউন্সিলর পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর হলে ভালো হয় সেইভাবে, অর্থাৎ ওই সিটির ওয়ার্ড কাউন্সিলর হবে। আর বাকি যে একজন, সে তার নিজের ইচ্ছায় যে কাউকে সে মনোনয়ন করতে পারবে। নেক্সট, মামলা দায়েরের পদ্ধতির ক্ষেত্রে একেবারে সাদা কাগজে দরখাস্তের মাধ্যমে বাংলা ভাষায় কাউন্সিলরের অফিসে দরখাস্ত দিবে। নেক্সট, এখানে প্রস্তাবনা হচ্ছে যে ফৌজদারি এবং দেওয়ানি উভয় বিষয়ের জন্য উভয় ক্ষেত্রেই 50 টাকা হারে প্রদান করবে। নেক্সট,
যদি আবেদনটা নাকচ হয়, অর্থাৎ নাকচ হইতে পারে এই কারণে যে ওয়ার্ড কাউন্সিলর মনে করলেন যে আবেদনটা গ্রহণযোগ্য না, এটা টাকার ইখতিয়ারের উপরে, অথবা অন্য কোনো কারণে সেটা এই আদালতের জন্য বিচার্য বিষয় নয়, তাইলে সেটা সে নাকচ করে দিতে পারে। এবং কেন নাকচ করা হলো সেই কথা লিখে সে সেটা আবেদনকারীকে ফেরত দিবে। আবেদনকারী 10 দিনের মধ্যে, যদি সে মনে করে যে না আমার প্রতি অবিচার করা হয়েছে, তাহলে 10 দিনের মধ্যে মেয়রের নিকট আবেদন বিবেচনার জন্য পেশ করতে পারবেন। নেক্সট, এটা এই আবেদনের পরে যখন আদালত গঠন হওয়ার পরে একটা প্রাক বিচারের প্রক্রিয়া রাখা হয়েছে এরকম যে প্রথম অধিবেশনে সভাপতি সাহেব বলবেন যে আপনারা আপোষ হতে পারেন কিনা, এবং তাদেরকে সেই উদ্যোগ গ্রহণ করার জন্য 30 দিনের মধ্যে তাদের সেটা মীমাংসা করতে বলবে। নেক্সট, 30 দিনের বিচার্য বিষয় নিষ্পত্তি হলে সেই মীমাংসার শর্তাবলী উল্লেখ করা, এবং সেটা সাক্ষী বলতে এখানে যারা মনোনীত সদস্য ছিলেন তারাই তাদের নিয়ে আপোষনামা স্বাক্ষর করবে, এবং এইটা ওই কোর্টের ডিগ্রি বল হিসাবে গণ্য হবে। যদিও সেটা পক্ষর আপোষ হয়েছে, কিন্তু বাট এই আপোষটা শুনানি ছাড়াই তারা হচ্ছে, কিন্তু এটা কোর্টের ডিগ্রি হিসাবে গণ্য হবে, যেহেতু ওই মনোনীত সদস্যগণ আপোষনামা স্বাক্ষর করতেছেন, তারা থাকতেছেন। নেক্সট, মামলা নিষ্পত্তির সীমার মধ্যে আমরা এখানে প্রস্তাবন আসছে যে সর্বোচ্চ 90 দিন, এবং যদি কোনো কারণে রাষ্ট্রীয় এবং স্থানীয় কোনো সমস্যার কারণে, যে কোনো কারণেই হোক, যে আরো 30 দিন সর্বোচ্চ বাড়ানো যাবে। নেক্সট, যদি কোনো মিথ্যা মামলা বলে প্রতীয়মান হয় এবং সেটা যদি প্রমাণিত হয়, তাইলে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করা যাবে, এবং এই জরিমানার টাকা সিটি কর্পোরেশনের বকেয়া করা আদায় পদ্ধতিতে আদায়যোগ্য সেইভাবে করা হবে, তবে সেটা প্রমাণ সাপেক্ষে। নেক্সট, এই আদালত যেই প্রতিকার দিতে পারবে তার মধ্যে ফৌজদারি বিষয়ক শুধু সে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে, কোনো কারাদণ্ড বা অর্থদণ্ড দিতে পারবে না। আমরা দণ্ড যে বলি তা না, এটা সে ক্ষতিপূরণ দিবে। দেওয়ানি বিষয়কের ক্ষেত্রে যে বেদখল সম্পত্তি পুনরুদ্ধার করে দিতে পারবে, এবং আর্থিক লেনদেনের রসিদ থাকলে, যেটা আগে বলা হয়েছে, যে সেইটা ফেরত দেওয়ার জন্য আদেশ দিতে পারবে। নেক্সট, আদালতের সিদ্ধান্ত সর্বসম্মত হইতে পারে। পরবর্তী স্লাইডে আমরা যাব সিদ্ধান্তটা কেমন, এটা প্রকাশ্য হইতে হবে, এবং এটা যদি ভিন্ন মত কেউ করেন সদস্যরা, সেটা লিপিবদ্ধ থাকবে। নেক্সট, আদালতের সিদ্ধান্ত কিন্তু একটু আগের স্লাইডে যেটা আছে, এটা যদি 5-0 হয়, অর্থাৎ 5 জন থাকলে সকলেই একমত, তার মধ্যে যদি 4 হয়, 4 জন একমত, একজন দ্বিমত পোষণ করছেন, যদি উপস্থিত 4 জনের মধ্যে 3 জন একমত হয়, তাইলে সেটা চূড়ান্ত, এবং এইটার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না, এটাই চূড়ান্ত। যদি 5 জনের ক্ষেত্রে 3-এর 2 হয়, 3 জন একদিকে 2 জন একদিকে, যদি 4 জনের ক্ষেত্রে 2-2 তো হলে তো কিছুই হলো না, 3 জন একদিকে আরেকজন কোনো কথা বললো না, সেই ক্ষেত্রে এটা আপসযোগ্য, এবং আমরা পরবর্তী স্লাইডে সেটা দেখবো। নেক্সট, আপিল যদি 3-2 যেটা বলা হয়েছে, যে সেই যদি কেউ আপিল করতে চায়, তাইলে সেটা মেয়রের অথবা প্যানেল মেয়র, কোনো কারণে যদি মেয়র দায়িত্ব প্যানেল মেয়র পালন করেন, তার কাছে করতে হবে 30 দিনের মধ্যে, আগের 10 দিনের মধ্যে, এবং পরবর্তী পর্যায়ে যদি প্যানেল মেয়র কর্তৃক গৃহীত সিদ্ধান্তের ক্ষেত্রেও কোনো মানে ক্ষুদ্রতা থাকে, তাইলে সেটা জেলা ও দায়রা জজ আদালত আপিল করতে পারবে। নেক্সট, আদালতের সিদ্ধান্ত কার্যক্রম খুবই সংক্ষেপে, যে সিদ্ধান্তটা যদি যেটাই হোক সেটা লিপিবদ্ধ হবে, সেটা রেজিস্টারে করা হবে, এটা একটা ডিগ্রি হিসেবে গণ্য হবে, এবং এই ডিগ্রির অর্থ, যদি সেটা অর্থ হয়, অর্থটা সিটি কর্পোরেশনের টাকা যেভাবে আয় করেন, অর্থাৎ তাদের সেই সিটি কর্পোরেশন আইন অনুযায়ী টাকা, ডিগ্রির টাকা আদায় হবে, এবং সেটা যিনি পাবেন, অর্থাৎ সঙ্গত কারণে বাদী কিংবা আবেদনকারী, সে প্রাপ্য হবেন। নেক্সট,
এটা যদি দেখা যায় যে না দেয়, তাইলে এই ডিগ্রি বাস্তবায়নের জন্য, অর্থাৎ সিটি কর্পোরেশন যদি আদায় করতে না পারেন, তাইলে সেটা বাস্তবায়নের জন্য আইনের আশ্রয় নিতে পারবে এবং সেখানে যুগ্ম জেলা জজ আদালতে প্রেরণ করা যাবে। তখন এই কোর্টের সিদ্ধান্ত হিসাবে গণ্য হবে। আদালত এই সিদ্ধান্তটা কিস্তির মেয়াদে, বিভিন্ন মেয়াদে এটা আদালত বাড়াইতেও পারে, কমাইতেও পারে, সেইভাবে সিদ্ধান্ত দিবে। অর্থাৎ প্রচলিত আদালত যখন মেয়রের আপিলের চাইতেও যদি আদালতে যাওয়া হয়, নেক্সট আদালত যদি অবমাননা করা হয় কোনো কারণে, আমি বিস্তারিত যাচ্ছি না, অবমাননার নানাবিধ কারণ থাকে, সেই ক্ষেত্রে আদালত 1000 টাকা জরিমানা করতে পারবে। নেক্সট, এই আইনে আইনজীবী নিয়োগ নিষিদ্ধ, অর্থাৎ কোনো পক্ষ কোনো আইনজীবী নিয়োগ করতে পারবে না, কারণ এই আইনটাই করা হবে সাধারণ মানুষের সুবিধার জন্য। নেক্সট, এই আইনে সরকার বিস্তৃতভাবে বাস্তবায়নের জন্য সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিধিমালা প্রণয়ন করবে, যেখানে আইনটি সম্পর্কে আরো ব্যাখ্যা এবং তা বাস্তবায়নের কাঠামো থাকবে। ধন্যবাদ সকলকে। আমার মনে হয় যে খুবই অল্প সময়ের মধ্যে হইলেও আমরা একটা কাঠামো কি রকম হতে পারে সেই সম্পর্কিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ শহীদ সাহেব। আমাকে ক্ষমা করবেন, আমার এখানে এখন 91 জন অংশগ্রহণকারী আছে, সেহেতু তারা আপনার কথাগুলো শুনেছেন। আরো সময় দিতে পারলে খুশি হতাম, কিন্তু আমরা ইতিমধ্যে 35 মিনিট পার করেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে যারা এতক্ষণ শুনেছেন তারা আপনারা অনুধাবন করেছেন যে কতখানি চিন্তা ভাবনা এটার পিছনে গেছে। বিশেষ করে যেই সংখ্যাটি আমার কাছে এখনো সংখ্যা 3টি ঘুরছে মাথার ভিতরে, সেটা হলো এই মুহূর্তে আপনার 36 লক্ষ আপনার মামলা জমে রয়েছে বাংলাদেশে। অবশ্যই 36 লক্ষ মামলাকে নিষ্পত্তি করতে হলে হয়তো একাধিক প্রজন্ম আমাদের চলে যাবে। এবং তারপরে যেটা বলেছেন শহীদ সাহেব যে 1883টি মামলা প্রতি বিচারপতি অনুপাতে রয়েছে, আর প্রতি 1 লক্ষ মানুষের জন্য বিচারিক ব্যবস্থার মানুষ আছেন 73 জন। এবং এই রকম সংখ্যা নিঃসন্দেহে পৃথিবীতে উন্নয়নশীল দেশের তুলনীয় দেশের মধ্যে অনেক বড়। তো যে পয়েন্ট 73 মানে একেবারেই খুবই নাজুক অবস্থা। পয়েন্ট 73, 1 লক্ষের জন্য একজনও না, 1 লক্ষের জন্য একজন বিচারকও নাই সেই অর্থে। আর যেটা পরিষ্কারভাবে শহীদ সাহেব বললেন সেটা হলো যে 2 কোটি মানুষ এখন সিটি কর্পোরেশনে থাকে এবং এই সংখ্যাটা অবশ্যই বাড়বে আমরা যেটুকু জানি। তাদের জন্য গ্রাম আদালত বা পৌর আদালতের মতো কোনো বিধান এই মুহূর্তে নাই। এটি হলো একটা বড় ধরনের ব্যত্যয় বা একটা শূন্যতা। এবং উনি সেখানে খুব বিস্তৃত বিশদভাবে আপনাদের কাছে বলেছেন যে এই আদালতটি হলে তার পরিধি কি হবে, সেখানের কার্যপদ্ধতি কি হবে, সেটার আদালতের গঠন কি হবে, এবং সেখানে কি কি ক্ষেত্রে দণ্ড দেওয়া যাবে এবং কিভাবে আপিল করা যাবে এবং সরকার কিভাবে এর জন্য বিধি প্রণয়ন করতে পারে। আমার মনে হয় উনি অল্প সময়ে সামগ্রিকভাবে পুরো জিনিসটাকে উত্থাপন করেছেন। এবং আপনারা দেখবেন চ্যাট বক্সে এখন বলা হয়েছে, ইর্তেজা আপনাদের দিয়েছে, লিংক দিয়েছে, পুরো উপস্থাপনাটি এখন আপনারা ক্লিক করলে আপনারা ওখান থেকে পুরোটা আরেকবার ভালো করে দেখে নিতে পারেন আপনাদের মতামত দেওয়ার প্রসঙ্গে। সেহেতু আপনারা সাংবাদিক ভাইয়েরাও বোনেরা আপনারা ওই পুরো উপস্থাপনাটি এখন পাচ্ছেন, ইতিমধ্যে এটা আপলোড করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ শহীদ সাহেব। আর পরবর্তীতে সুযোগ হলে আপনি আরো কথা বলবেন, কিন্তু আপনার কথাগুলোকে এগিয়ে নেওয়ার জন্য, যেহেতু মাদারীপুর লিগ্যাল এইড এটার ব্যাপারে যথেষ্ট আগ্রহ নিয়ে বহুদিন যাবৎ লেগে আছে এবং মাদারীপুরের লিগ্যাল এইডের অন্যান্য কর্মকর্তারাও এখানে আছেন, তাদের সাথে আমি নিজেও ব্যক্তিগতভাবে কাজ করি, তো তাদের সকলেরই পক্ষ থেকে ফজলু ভাইকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ফজলু ভাই, আপনি গুরুজন মানুষ, আপনার সময় বেঁধে দিতে আমার জন্য এটা একটু বেয়াদবি হবে, তবু যদি 3-4 মিনিটের মধ্যে ফজলু ভাই বলেন তাহলে সকলকে কথা বলার সুযোগ দিতে পারবো। আমি চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। শহীদ যে উপস্থাপনা করলো সেটা মোটামুটি হয়েছে। আমি 2-3টা পয়েন্ট মাত্র অ্যাড করব। একটা হচ্ছে
2009 সালে পৌর কর্পোরেশন আইনটা পাশ হলো। এর পূর্বে কিন্তু সব ছিল পৌরসভা, এবং পৌরসভার জন্য একটা আইন আছে, পৌর বিরোধ নিষ্পত্তি বোর্ড, সেইটাই কার্যকর ছিল, এবং তার এখতিয়ার ছিল মাত্র 25,000 টাকা, খুবই কম। সেইটা পরে যখন পৌর কর্পোরেশন হলো তখন আর এই আইনের দিকে নজর দিল না, যে পৌর কর্পোরেশন হওয়ার ফলে এখন ওই পৌর বোর্ড যে বিরোধ নিষ্পত্তির যে বিধান সেটা আর কার্যকর থাকবে না। তার ফলে এই যে আজকে 11 বছর চলছে, 11 বছরের মধ্যে সরকার এটা নিয়ে আর চিন্তা করে নাই। তার কারণ সরকারের অনেক বাধ্যবাধকতা আছে, তাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এইখানে এই আইনটাতে একটা জিনিস হলো আপনার আইনবিদ বা লয়ার, অ্যাডভোকেটরা অ্যাপিয়ার করতে পারবে না। দ্বিতীয় যে জিনিসটা, যে নাবালকের ব্যাপারে যদি কোনো মোকদ্দমা হয় তার বিরুদ্ধে, সেই মোকদ্দমা নিতে পারবে না, সেইটা কোর্টে যেতে হবে। আরেকটা হচ্ছে যে ওই আপনার গিয়া যদি কেউ ইতিপূর্বে জেল খেটে থাকে কোনো ধর্তব্য অপরাধে, তার বিরুদ্ধে মামলা নিতে পারবে না। এই 3টা জিনিস আছে। আর একটা জিনিস সবচেয়ে বড় সুবিধা হলো যে এই বিরোধ নিষ্পত্তির ব্যাপারটা 5 জন মানুষ বসে তাদের আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেয়। যদি আপনারা কেউ গ্রাম আদালত দেখে থাকেন, মানে ইন সেশন সত্যিকার অর্থে কিভাবে তারা কাজ করে, সেটা দেখলে অনেকেই মনে করেন যে গ্রাম আদালত চেয়ারম্যান সাহেবের যে লোক তাদেরকে সমর্থন করে, তাদেরকে স্বার্থই রাখে। এটা কিন্তু ঠিক না। 5 জন যখন বসে তখন কিন্তু দলীয় যে চিন্তা ভাবনাটা থাকে না, এবং সামনে যে লোকগুলো থাকে তারা কিন্তু দেখে যে কি বিচারটা করলো। ওই বিচার ভালো হলে বিচারকের যে বিচার হয় ওইখানে বসেই সেটা টের পাওয়া যায়। কাজেই এইখানে যে আছে, তবে একটা জিনিস স্বীকার করতেই হবে, যে ধরেন আপনার দলীয়করণ করে, নির্বাচনকে দলীয়করণ করে, স্থানীয় সরকারের নির্বাচন দলীয়করণ করে কিছুটা পরিমাণে আমরা পিছিয়ে হটে গেছি। এখন জনগণের ক্ষমতা আবার যখন ফিরে আসবে, পৌর বোর্ড বিরোধ নিষ্পত্তির যে আছে, সুবিধা আছে, এবং পৌর কর্পোরেশনের এই আইনটা পাশ হলে তখন তারা নির্বিঘ্নে এই বিচার ব্যবস্থাকে কাজ করতে পারবে। এবং আমার মনে হয় লয়ার না থাকলে আপনার নানান রকমের যে ল এনফোর্সিং এজেন্সি এবং টাকা পয়সা আদায়, আমরা দেখছি আমাদের অভিজ্ঞতা থেকে যে আপনার ভিলেজ কোর্টে, গ্রাম আদালতে 80টা বিরোধের যে হয়, সিদ্ধান্ত হয়, এখানে কোনো জেলের কোনো ব্যবস্থা নেই। ক্ষতিপূরণ আর কিছু ছিল ফজলু ভাই? আর আপনার আর তো এইটার সুবিধা ওই যে ওই 5 জনের আলোচনা এবং সকলে দেখে, এই যে এইভাবে গরিব মানুষের সুবিধা। আপনি যে কথা বলছেন আগে, অনেক ধন্যবাদ। আপনি যে, আমি এই প্রশ্নটা আমার পরবর্তী এবং এই আলোচনার কাছে আমি টেবিলের উপর দিচ্ছি, সেটা হলো যে ফজলু ভাই বললেন যে যখন সিটি কর্পোরেশন হলো তখন আদালতের প্রবিধানগুলো আর এটার সাথে সেইভাবে আসলো না, এবং 11 বছর ধরে একটা বিচারিক শূন্যতা এখানে বিরাজ করছে, যেটা অন্য ক্ষেত্রে আছে, পৌর কর্পোরেশনের জন্য ছিল, মিউনিসিপ্যালিটির জন্য। এটা কি সচেতন ভাবে এটাকে বাদ দেওয়া হয়েছে, নাকি ঘটনাক্রমে এটা বাদ চলে গেছে? এই আলোচনাটা আমি পরে আপনাদের কাছে রাখলাম, আমি ফিরে এসে ফজলু ভাইকে শুনবো। এর মধ্যে চ্যাট বক্সে আমাদের অনেকে মন্তব্য দিচ্ছেন, আপনারা দয়া করে এটা দিবেন। এখানে অ্যাডভোকেট ফয়াজ আহমেদ বলছেন, সিটি কর্পোরেশনের বসবাসরত নাগরিকবৃন্দের মধ্যে বিভিন্ন ডিজিটাল টুলের মাধ্যমে ব্যবহারের প্রবণতা এবং হার উভয় দেশের অন্য আর যে কোনো অংশের চেয়ে অধিক। তাই এই প্রস্তাবিত ফোরামের ক্ষেত্রে তার সঠিক প্রয়োগ এবং ব্যবহার পুরো প্রক্রিয়াটাকে সহজ এবং দ্রুত করতে পারে, এই বিষয়ে বিবেচনায় নেওয়ার অনুরোধ করছি। বিস্তারিত পরে আলোচনা। অর্থাৎ উনি ডিজিটাল টুল ব্যবহার করার কথা বলছেন। দ্বিতীয়ত, এখানে
তোফায়েল আহমেদ সাহেবই বোধহয় আদালত গঠিত হলেও তা উচ্চতর, প্রফেসর তোফায়েল আহমেদ বোধহয় আদালত গঠিত হলেও তা উচ্চতর অন্য একটি আদালতে নিয়মিত সুপারভিশন, নজরদারি দরকার করবে। এখানে আদালত কোন আদালতকে সুপারভাইজ করবে? আর এখানে মাসুদ উনি ক্ষমা চেয়েছেন যে ওনার অন্য মিটিং এ যেতে হচ্ছে। শফিকুল ইসলাম সাহেব বলছেন, হাউ পারসনস উইথ ডিসেবিলিটি স্পেশালি visual, hearing, speech impairment can receive the services from this local court. Can they take assistance to others? কারণ এখানে তো উকিল রাখা যাবে না বলা হয়েছে। তাহলে যারা শারীরিক বা মানসিকভাবে অন্যভাবে প্রতিবন্ধীরা আছেন, অসুবিধাগ্রস্ত মানুষরা আছেন, তারা কিভাবে কি করবেন, এই প্রশ্নটিও এখানে উত্থাপিত হচ্ছে। আমার মনে হয় আপনারা যে বিষয়গুলো দিচ্ছেন এগুলি খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা এখানে যারা পরবর্তীতে যোগদান করেছেন তারা নিজেদের পরিচয় দেবেন। আমি এখন সকলকে তো আর ডাকতে পারছি না, 92 জন আমরা এখন এই মুহূর্তে আছি। আমি এরপরে যাব জাকির ভাইয়ের কাছে, নাগরিক উদ্যোগের জাকির ভাই, জাকির হোসেন। জাকির ভাই, আপনাকে কোনোদিনই থামাইতে পারি নাই, যদি 3 মিনিটে থাকেন ভালো হয়। আমি জানি যে সময় আমাদের প্যানেলিস্ট বানিয়েছেন, একটু না বললে তো হবে না। আমি জানি যে ধন্যবাদ যে যুক্ত করেছেন, এবং সেই সাথে এসডিজি প্ল্যাটফর্মকে যুক্ত করা মানে হচ্ছে সবাই এখানে যারা উপস্থিত আছেন সবাই এর আয়োজক। ধন্যবাদ বলেছি যে অনেক এক্সপার্ট এবং অনেকে যারা অ্যাক্টিভিস্ট তারা এখানে যুক্ত আছেন, কাজে আমাদের কথা একটু শর্ট করলে অন্যদের শুনতে পারবো সেটা আমি বুঝতে পেরেছি। এবং আমাদের তোফায়েল স্যার এখানে আছেন, তিনি কাঠামোগত প্রবলেম গুলা নিশ্চয়ই বলবেন। ইকবাল হাবিব এবং তুমি একটু অন্য ট্র্যাকের লোক, যদিও লোকাল গভর্নমেন্টে তোফায়েল স্যার অনেক কাজ করেন, কিন্তু তাদের দিক থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনতে পাবো। এবং আইনজীবী যারা আছেন তারা টেকনিক্যাল ইস্যু বলবেন। আমি কুইকলি বলতে চাই, প্রথমত আপনারা দেখুন যে আমাদের যে এসডিজি যেটা গ্রহণ করা হয়েছে আর এসডিজি প্ল্যাটফর্মের যে আজকের কনভেনার, তার কারণে আমরা কিন্তু এই ব্যাপক একটা, এবং আমাদের প্ল্যাটফর্মের কারণে ব্যাপক লোককে কানেক্ট করতে পারছি, এটা কিন্তু একটা খুবই পজিটিভ দিক। এসডিজি 16.1 and 16.2, SDG 16 as a whole, but 1, 2, 3 especially access to justice এর কথা বলা হয়েছে। তো অ্যাক্সেস টু জাস্টিস এর ব্যাপারটা নিয়ে কিন্তু এখানে আলাপ হচ্ছে, যে যদি আমরা বলি যে 2 কোটি লোক শহরে বাস করে আর মানে সিটি কর্পোরেশনে, তাহলে ঢাকা শহরে এখন এস্টিমেট করা হচ্ছে ইটস মোর দ্যান 1 crore এবং তারও বেশি। ঢাকা শহরের কথাই আমি বলি, আমি যখন ঢাকা শহরে বসবাস করি 129 ওয়ার্ড আছে। এখন আমার প্রশ্নটা হলো যে এই 129 এর ওয়ার্ড কমিশনাররা কি করে, সেটা নিয়ে একটা ব্যাপক এবং তোফায়েল স্যারের সেখানে ইন্টারভেনশন জরুরি। এবং আপনি দেখুন যে গ্রাম আদালতের কথা যে প্রিয়াম্বলের যে প্রসেসটা 2 পাতার যে লেখাটা আমাদের শহীদ ভাই পাঠিয়েছেন, সেখানের ব্যাপারে এবং লটা শহীদ ভাই প্রেজেন্টেশনে কিন্তু আরো ক্লিয়ার হয়েছে, কিন্তু এখানে একটা কনফিউশন আমি কালকে রাতে পড়েছি, তার চেয়ে শহীদ ভাই প্রেজেন্টেশন অনেক বেটার হয়েছে। আমি মনে করি যে শহীদ ভাই পরে হয়তো আরো কাজ করেছেন। ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধের কথা বলা হয়েছে, এখানে দেখেন আমরা সোজা যদি বলি আপরযোগ্য বিরোধ, অপরাধ এবং বিরোধ এর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম তফাৎ আছে, বেশ বড় তফাৎই আছে। অপরাধ যেগুলি ফৌজদারি অপরাধ বা অন্যান্য অপরাধ, তার জন্য তো আমাদের ফর্মাল কোর্ট আছেই, কিন্তু এই যে আপরযোগ্য অপরাধ, সেজন্য আমরা কোর্টে গিয়ে আমাদের বার্ডেনটা বাড়ছে। যে সংখ্যাটার কথা বললেন সেটা যদি আমরা দেখি, তাহলে ওখানে আপরযোগ্য অপরাধের একটা বিরাট সংখ্যা পাবো, যদিও স্ট্যাটিস্টিক্স আমাদের এই মুহূর্তে হাতে নাই। কেন আমরা যদি বলি ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ কোর্টে এত জমে আছে, এখন কোর্টে কি ধরনের মামলা আছে সেটার কিন্তু একটা ক্লিয়ার স্ট্যাটিস্টিক্স দরকার। যদি স্ট্যাটিস্টিক্স না থাকে তাহলে কোন ধরনের মামলা কোর্টে জড়ে আছে, তাহলে কিন্তু আমরা আরো প্রুফ করতে পারবো। আমি ডিমান্ড সাইডের কথা বলছি এবং প্রয়োজনের কথাটা বলছি, যে ওখানে যদি আমরা দেখি 50% বিরোধ আছে, মানে মামলা আছে যেটা বিরোধযোগ্য ছিল, সেই স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে এই জন্য একটা গবেষণা হওয়া দরকার। যদি দেখা যে গিয়ে বসে থাকুন দেখবেন কত লোক আসে, আপনি ব্লাস্টের কাছে যান কত লোক আসে, ব্লাস্ট আর আইনশৃঙ্খলা কেন্দ্র কারা কিন্তু স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে এই ধরনের বিরোধের অ্যাড্রেস করার চেষ্টা করছে। আজকে ঢাকা সিটিতে দেখেন এই 2টা সংগঠন কিন্তু দীর্ঘদিন থেকে এই ধরনের বিরোধের ব্যাপারে নিষ্পত্তি করার চেষ্টা করেছে, যেগুলো মামলার বাইরে। তারা তো আস্তে আস্তে বলো, ফলো করতে পারবো। আচ্ছা, তো এই যে 2টো সংগঠনেরা কাজ করছে, সেখানে কিন্তু ডিমান্ড যদি বলতে চাই এর কি প্রয়োজন আছে, তো আপনি ওখানে বসে থাকলে দেখতে পারবেন যে কি আছে ওখানে। তাই কাজে ডিমান্ড কিন্তু ক্রিয়েটার যে কাঠামোগত দুর্বলতা। একটা আইন আছে, যে এই যে ক্যাম্পেইনটা আমরা করছি এখন
মাদারীপুর লিগ্যাল এইড যুক্ত করেছে আমাদেরকে, এই ক্যাম্পেইনটা করতে গিয়ে আমরা যুক্ত হতে পারবো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং আমি কিন্তু দাদাকে সবসময় বলি যে দাদা এসডিজি এই বাস্তবায়ন করার জন্য নীতি কাঠামো আইনি যে পরিবর্তনটা দরকার, সেটার কিন্তু আজকের আলোচনা সেটা একটা বিষয়। এবং আপনি দেখুন যে এই ওয়ার্ড কমিশনের কিন্তু নিজস্ব কোনো অফিস নাই। আমরা ইউনিয়ন কাউন্সিলের একটা অফিস আছে, একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং সেই ইনফ্রাস্ট্রাকচারটা গ্রাম আদালতকেই আমরা চালু করতে পারছি না। সেটার জন্য স্পেশাল প্রজেক্ট ইউএনডিপি নিতে হয়েছে এবং এনজিওরা যুক্ত হচ্ছে। কাজে আমরা এই দিক থেকে আমরা এই আইন এবং এই যে অ্যাক্সেস টু জাস্টিসের এই যে আইন আমরা আরবান জন্য করার চেষ্টা করছি, সেই সাথে আমাদের টোটাল আরবান গভর্নেন্সের ব্যাপারে স্ট্রং মুভমেন্ট ক্যাম্পেইন আমরা এসডিজি প্ল্যাটফর্ম থেকেই আমার মনে হয় সবাই মিলে করা দরকার। কেন এই আইন যদি পাস হয়েও যায়, এই আইন একটা এই আইনকে ধরে আমরা ক্যাম্পেইনটাকে স্ট্রেংথেন করতে চাই। তোফায়েল স্যার নিশ্চয়ই এর মধ্যে থাকবেন আমরা আশা করি। তাহলে কিন্তু আপনি যদি এই আইনটা কালকে করে দেন, এটার বাস্তবায়ন হবে না, আমি শিওর। কেন ওদের কিন্তু কোনো কাঠামোগত অবস্থান নাই, সবাই একটা ভাড়া পায় সিটি কর্পোরেশন থেকে এবং 10-15 হাজার টাকা ভাড়া নিয়ে একটা ছোট রুম নেয়, সেখানে তাদের কোনো ফাংশন নাই। আজকে ওই জন্ম সনদ দেওয়ার ফাংশনও তাদের কাছ থেকে নাই, এবং তারা কিন্তু ডেভেলপমেন্ট কিছু সুপারভাইজ করে নয়। বড় যে সিটি কর্পোরেশন বিরাট বিল্ডিং, ওখানে থেকে সব কন্ট্রোল হয়। তাই আমাদের এই চ্যালেঞ্জটা একটু খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা এইটাকে ধরে সার্বিক বিষয়গুলো যদি একসাথে না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এই আইন হলেও এটার বাস্তবায়ন কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে এই আইন হইলে ডেফিনেটলি এর একটা আউটকাম হিসেবে আমরা ওই বিষয়গুলো ধরতে পারবো যে একটা প্রত্যেক জায়গায় একটা পার্মানেন্ট কাঠামো হোক সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনারদের। কেন প্রত্যেকটা ওয়ার্ডে 3 লক্ষের মতো লোক বাস করে, 3 লক্ষের জন্য তার যেমন জাস্টিস দরকার, তার অনেক ধরনের বিষয় সেখানে যুক্ত আছে। কাজে আমরা অ্যাক্টিভেট করতে হবে হল সিটি গভর্নেন্স, যে কথাটা আগে আমাদের হানিফ সাহেব মেয়র ছিলেন এবং মহিউদ্দিন সাহেবরা চেষ্টা করেছেন, কিন্তু এইখানে কিন্তু কোনো অগ্রগতি হচ্ছে না। সেই বিষয়টা আমরা কিভাবে এর সাথে যুক্ত করতে পারি সেটা ব্যাপারে চেষ্টা করতে হবে। আর আইনের ব্যাপারে টেকনিক্যাল কিছু ইস্যু আছে নিশ্চয়ই। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যিনি আছে, একটা পয়েন্ট আমি বলি, শহীদ ভাই আপনি লিখেছিলেন পুরুষ কমিশনার, কিন্তু আপনি আপনার প্রেজেন্টেশনে ওটা উল্টো করেছেন, সেজন্য ধন্যবাদ। এটা পুরুষ কমিশনার ওইভাবে বলা ঠিক না, এটা যে কোনো কমিশনার হতে পারে, তবে একটা রিজার্ভ সিট একটা জেনারেল সিট, ওইটা একটু ব্যাখ্যা করুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জাকির ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আরো বিশেষ করে ধন্যবাদ আপনি। থ্যাংক ইউ ফর একটু বিশেষ। হ্যাঁ না, আপনাকে আর বিশেষ ধন্যবাদ যে আপনি এসডিজি কে নিয়ে এসেছেন এবং আপনি সর্বদাই আন্দোলনের কথা বলেন, এবং আমিও আপনার সাথে সম্পূর্ণ একমত। আইন করলেও আইন বাস্তবায়নের জন্য নাগরিক চিন্তা এবং সামাজিক সমাবেশ দরকার করে, আন্দোলনের দরকার করে। আপনার পয়েন্টগুলো খুবই ভ্যালিড। আমি ইকবাল হাবিবকে ডাকবো, তার আগে আমার এখানে আরো বেশ কিছু চ্যাট বক্সে এসছে বক্তব্য, সেগুলো আপনি আপনাদের কাছে দিতে চাই। তোফায়েল ভাই বলছেন রাজনৈতিক দলীয় পরিচয় নির্বাচিত ব্যক্তি কিভাবে নিরপেক্ষ বিচারের ভূমিকা পালন করবে? ওয়ার্ড কাউন্সিলরগণ আদালত পরিচালনার জন্য প্রশিক্ষিত নয়। অ্যাডভোকেট মশিউর রহমান বলছেন বর্তমানে সহকারী জজ কোর্টের ক্ষমতা আছে সর্বোচ্চ 2 লক্ষ টাকা, তাই নগর আদালতের আর্থিক ক্ষমতা 3 লক্ষ বা 2.5 লক্ষ করা যাবে কি? তারপরে এখানে আরো বক্তব্য যেটা এসছে সেটা হলো যেটা বলছেন যে ওই যে বলা হয়েছে যে উকিল নিয়োগ করা যাবে না, সেইটাতে বলা হচ্ছে যে উকিল নিয়োগ না করতে দিলে এটা আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। এখানে উকিল নিয়োগ না হলে নিরপেক্ষতাও নিশ্চিত হবে না বলছেন জান্নাতুল ফেরদৌস। হবে কিভাবে? ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে মধ্যস্বত্বভোগী তৈরি হয়ে যাবে আর কি। সিদ্দিক সাহেব বলছে নিঃসন্দেহে ভালো উদ্যোগ, এই ফরম্যাটে মামলার জট অনেক কমবে, তবে দেওয়ানি ও ফৌজদারি আইনের স্মল কজেস কোর্ট এই বিধানের সাথে মনে হয় আর্থিক এখতিয়ারের সাথে কিছুটা সাংঘর্ষিক হবে। গ্রাম আদালতের আপিলের বিধান আছে, এটার ক্ষেত্রে আপিলের বিধান এবং সুপারভিশন প্রয়োজন হবে। আপিলের কথা বলা হয়েছে। মামলা পরিচালনার ক্ষেত্রে আইনজীবীদের সুযোগ থাকতে হবে। আরো প্রশ্ন করছেন জান্নাতুল ফেরদৌস, গোপনীয়তা নিশ্চিত করা হবে কিভাবে? দেখুন, আমরা ইতিমধ্যে কিন্তু বেশ মানে বিশদ আলোচনার ভিতরে এখানে ঢুকছি, এবং এটা দিয়ে বোঝা যায় যে আপনারা এটা নিয়ে কতখানি চিন্তা করেন এবং এটা কতখানি প্রয়োজনীয়তার বিষয়টি ইতিমধ্যেই কতখানি পরিপক্কতা লাভ করেছে আমাদের মনের ভিতরে। আমি এখন স্থপতি ইকবাল হাবিবকে ডাকছি, উনি নগর পরিকল্পনাবিদ। সেখানে নিঃসন্দেহে উনি বিভিন্ন ধরনের বিরোধ এর ভিতরে যান। বিরোধ এবং অপরাধের পার্থক্য করা হয়েছে একটু আগে। তো ইকবাল হাসান আর্কিটেক্ট, উনি কি বলেন শুনি। ইকবাল আসেন। জি, অনেক ধন্যবাদ
দেবপ্রিয় ভট্টাচার্য এবং একই সঙ্গে আমার অত্যন্ত গুরুজন যেটা এখান পান্না এবং তোফায়েল স্যারকে দেখছি। আমি 4টি বিষয় উপস্থাপন করতে চাই একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, যেহেতু আমি আইনের লোক নয়। একটি কথা মনে রাখা দরকার, আমাদের বড় বড় যে সিটি কর্পোরেশনগুলো তাদের গঠন এবং ব্যবস্থাপনার দিক থেকে তাদের বহুব্রীহিতা এবং জটিলতা সবাই আমরা জানি। আর জানি বলেই নগর আদালতের এই 4টি বিষয়ে সুযোগ বা সম্ভাবনা রয়েছে এবং তাতে নগর ব্যবস্থাপনায় বিশাল অবদান রাখতে পারে। মনে রাখা দরকার, জন আচরণের উপর ভিত্তি করে যে জনসম্পৃক্ততা নিশ্চিত করার ক্ষেত্রে নগর পরিচালনায় আমরা দুর্বলতা দেখি এবং কোনো ক্ষেত্রেই আমরা যানজট বলি, জলজট বলি, শব্দ দূষণ, বায়ু দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা, সকল ক্ষেত্রেই এই জন আচরণের ভিত্তি করে যে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে চাই, নগর পরিচালনার ব্যবস্থাপনায় এই নগর আদালত একটা সফল কামের ব্যবস্থা করতে পারে। এর কারণ হচ্ছে এই যে দ্বিতীয় যে পয়েন্টটি, যে ঐতিহ্যগত সাফল্য রয়েছে আমাদের এই নগর আদালতের একটা ব্যবস্থাপনা, সেটাকে আমরা একসময় মহল্লা সর্দার প্রথা বলতাম, যেটি আমার এই ঢাকার একটা অসম্ভব সাফল্যময় ঐতিহ্য, তার পুনঃপ্রবর্তনের একটা সম্ভাবনা রয়েছে আধুনিকায়নের মধ্যে দিয়ে। এবং এটি একটি পরীক্ষিত পন্থা যার মধ্যে মানুষের পারস্পরিক সম্পর্কের জটিলতায়, পারস্পরিক সুবিধাজনক জটিলতায় বিরাট অবদান রেখেছিল বলেই সমাজে প্রত্যেকে দায় নিত, পাড়ায় মহল্লায় প্রত্যেকে কালেকটিভ দায় নিত ব্যক্তির অধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে। এবং একই সঙ্গে শুধুমাত্র ব্যক্তির এই অন্যায় অধিকার বা তার ওয়ান ইনস্টিটিউট অফ নিড, এই জায়গায় এই কালেকটিভিজমের পাশাপাশি প্রতিবেশ বান্ধব পরস্পর নির্ভরশীলতার যে ব্যবস্থাপনা, যে সমাজ ব্যবস্থার উন্নয়ন, সেটি কিন্তু এই আদালত সাংঘাতিকভাবে অন্তর্ভুক্ত করতে পারে। মনে রাখা দরকার, আমাদের চলাচল, বর্জ্য ব্যবস্থাপনা, শব্দ দূষণ, জলজট, জনস্বাস্থ্য, আজকে ডেঙ্গু, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই আদালত আপোষ সুরাহা করার মধ্যে দিয়ে পরস্পর নির্ভরশীলতা বাড়াতে পারে। এই যে আমরা আইসোলেটেড কিউবিকেলের মধ্যে চলে গেছি, এর ফলে কিন্তু আমাদের সন্তানরাও সামাজিকভাবে অবক্ষয়ের শিকার, আর আমরা সামাজিক যে একটা বন্ধন তৈরি করার মধ্যে দিয়ে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে সাজাতে পারতাম, সেইটাকে আমরা সাংঘাতিক রকম ভাবে উইকেন্ড হয়েছি। এবং এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য এই নগর আদালত বিরাট ভূমিকা পালন করতে পারে। এবং আমি সম্ভাবনার যে অংশটুকু এসডিজির আলোকে গুরুত্বপূর্ণ চতুর্থ পয়েন্ট মনে করি, সেটা হচ্ছে অন্তর্ভুক্তমূলক নগর সুবিধা নিশ্চিতের ক্ষেত্রে এই দুষ্টের দমন, শিষ্টের লালনের মধ্যে দিয়ে একটা ন্যায়ভিত্তিক সামাজিক পরিষেবা নিশ্চিতের একটা বড় সুযোগ কিন্তু এই নগর আদালত তৈরি করতে পারে। আজকের এই নগরে 40% মানুষ মানবেতর জীবনযাপন করে, যদি অর্থনৈতিকভাবে তারা ধনীর চেয়ে অথবা উচ্চ মধ্যবিত্তর চেয়ে অধিক রেন্ট দেয়, অধিক ভাড়া দেয়। এক একজন 40 থেকে 48 টাকা ভাড়া দেয়, আর আমরা যারা ধানমন্ডি গুলশানে থাকি তারা 26 টাকা থেকে 35 টাকা ভাড়া দিই। কিন্তু তার যে অধিকার সেবার প্রতি, পরিষেবার প্রতি, এবং নগর সেবা প্রতিষ্ঠানগুলো যেভাবে অবজ্ঞা করে, সেইখানে কিন্তু এই নগর আদালত একটা সহমর্মিতার মধ্যে দিয়ে, যেহেতু 5 জন থাকবেন, সেই 5 জনের বিবেক বিবেচনা বোধে একেবারে একজন যদি একেবারে এক চক্ষু হয়, তাও কিন্তু 5 জন থাকার কারণে এবং সাথে সাথে অডিয়েন্স থাকার কারণে আমরা খুব দ্রুত সুরাহা করতে পারি, তা না, পরস্পর নির্ভরশীলতাকে আবার ফিরিয়ে আনতে পারি। খাল উদ্ধার করে খাল দখল মুক্ত রাখার জন্য এই ধরনের আদালত যে ভূমিকা রাখতে পারে, আপনারা সবাই একটু গভীরভাবে চিন্তা করলে সেটা বুঝতে পারবেন। তো সে কারণে আমি এই 4টি বিষয়ে আপনার এই আইনটাকে সমৃদ্ধ করে সামনে এগিয়ে নিতে যদি পারা যায়, আমি মনে করি শুধুমাত্র আদালত পরস্পর বিরোধ না, পরস্পর মীমাংসা না, বরং পরস্পর জুতবদ্ধতায় যে নগর ব্যবস্থার স্বপ্ন তোফায়েল স্যাররা দেখেন, আমরা সবাই আন্দোলন করি, সেটির জন্য একটা বিরাট টুল হতে পারে। সবাই সেভাবে ভাববেন। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ ইকবাল হাবিবকে। আমার মনে হয় তিনি একটা নতুন আঙ্গিক নিয়ে এসেছেন। তিনি যেটা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন সেটা হলো ঐতিহ্যগত সাফল্য আছে আমাদের এই নগর ভিত্তিক সামাজিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে। তিনি বলছেন সামাজিক ব্যক্তি সাধারণের যে অধিকার তাকে রক্ষা করার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার একটা প্রকাশ হিসেবে এই নগর আদালত আসতে পারে এবং এটি একটা বড় হাতিয়ার হিসেবে আসতে পারে। এবং উনি আরো দুটো জিনিস যোগ করেছেন এটার সাথে, সেটা হলো যে এটার সাথে সাথে আমাদের পরিবেশ বান্ধব উন্নয়নের ধারা আরো শক্তিশালী হবে। কারণ হলো ওই বর্জ্য ব্যবস্থাপনা থেকে আরম্ভ করে জলবায়ু জলজট সমাধান নিয়ে এবং
প্রণালী ইত্যাদির বিষয় রয়েছে। আরেকটা উনি এটার সাথে বলেছেন, এটার মাধ্যমে যে পিছিয়ে পড়া মানুষগুলো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থাকে, যদিও তারা খরচ করে বেশি, তাদের সেই সুবিধাগুলোকে নিশ্চিত হওয়ার সম্ভাবনা আগের চেয়ে বাড়বে যদি আমরা এটার মাধ্যমে যাই। সেই নিয়ে এটাকে উনি একটি বেশ কার্যকর হাতিয়ার হিসেবে দেখছেন পরিবেশ বান্ধব নাগরিক সুবিধা এবং নগরের উন্নয়নের ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে ইকবাল। আপনি যতক্ষণ পারেন থাকবেন আমাদের সাথে, আপনি জানি আপনার অন্য একটি মিটিং আছে। পান্না ভাই, জেডাই খান পান্না মানবাধিকার নিয়ে কাজ করেন, বহুদিন যাবত এই সমস্ত বিষয়াদিতে উনি মনোনিবেশ করেছেন। এই নাগরিক অধিকারের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করেন, এই বিষয়টিতে ওনার অভিজ্ঞান আছে। তো আমি এখন এই মুহূর্তে অ্যাডভোকেট জেডাই খান পান্নাকে ডাকছি। পান্না ভাই আসেন। আমি এরপরে এখানে যারা কমেন্টস দিয়েছেন আমি সেগুলি পড়বো। পান্না ভাই আসার আগে শিপ্রা গোস্বামী বলছেন নগর আদালতে নিরপেক্ষতা একটা চ্যালেঞ্জ হবে বিবেচনা করে। আমরা বলেছি জনপ্রতিনিধি অল্প শিক্ষিত, ব্যাপক সংখ্যক অর্ধশিক্ষিত, অশিক্ষিত, স্বল্প শিক্ষিত, তাদের কাছ থেকে কোয়ালিটি সম্পন্ন কাজ পাওয়া যাবে কি? অর্থাৎ এখানে প্রশ্ন উঠছে তাদের যে যোগ্যতা সম্বন্ধে। আব্দুল মালিক বলছেন সিটি কর্পোরেশনে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রয়োগ করা হয়, এটির সাথে প্রস্তাবিত নগর আদালতের আইনের কোনো দ্বান্দ্বিক অবস্থান তৈরি হবে কি? অর্থাৎ এই মোবাইল কোর্টের সাথে কি সমস্যা হবে? ইরফান চৌধুরী বলছেন সিটি কর্পোরেশনের এলাকায় ভূমির মূল্য বিবেচনায় বিচার্য বিষয় 2.5 লক্ষ বা 3 লক্ষ টাকা হলে কোনো মামলাই হয়তো পাওয়া যাবে না, কারণ প্রতিটি সিটি কর্পোরেশন এলাকায় ভূমির মূল্য অনেক বেশি। ইরফান চৌধুরী, কোঅর্ডিনেটর ব্লাস্ট সিলেট থেকে এটা বললেন। আমি আরো সামনে আরো গুলো আনবো যারা যারা এখানে মন্তব্য পাঠিয়েছেন। কিন্তু পান্না ভাই কি হলো, আসছেন? পান্না ভাই, অভ্র, পান্না সাহেব আছেন? জি আছি। হ্যাঁ বলেন, আপনাকে আরে আপনাকে ফ্লোর দিয়ে বসে আছি তো, আসেন আসেন আসেন, বলেন বলেন। আমি নগর আদালত সম্পর্কে আমার সে ধরনের কোনো আইডিয়া নাই এবং সব বিষয়ে আমি অভিজ্ঞও না। তো তারপরে বলি যে এটা প্রয়োজনীয়তা আছে। কিছু কিছু জায়গায় আমার চোখে পড়ছে যেটা প্রেজেন্ট ল এর সাথে সাংঘর্ষিক। আপনি যদি আদালত বলেন সেখানে আইনজীবীর যেতে দিতে হবে। আদালত বললে পরে কিন্তু ওখানে একজন বিচারক থাকতে হবে। যেমন শ্রম আদালত, সেখানে কিন্তু একজন বিচারক আছে। এখন বিচারকের স্বল্পতা আছে সারা দেশে। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, খুব পরিষ্কার শোনা যাচ্ছে, পান্না ভাই বলতে থাকেন। এই স্বল্পতার ইসে আমার মনে হয় এটারে অভ্র আর এক সেকেন্ড, অভ্র আর সকলের মাইক্রোফোন মিউট করে দেন প্লিজ, সকলের মাইক্রোফোন বন্ধ করে দেন। হ্যাঁ বলেন পান্না ভাই। সেটা হলো যে এই যে মামলার জট, এই জটের কিন্তু মূল কারণ হলো বিচারকের স্বল্পতা। অবকাঠামোগত দিকটাও আছে, তবে বিচারকের স্বল্পতাও আছে। 1700 সামথিং বিচারক, তো আবার অবকাঠামোও নেই আমাদের। গ্রাম আদালত করার পরে আমি নিজে যেহেতু ব্লাস্টের সাথে জড়িত থাকার কারণে একদম গ্রাসরুট লেভেলে কক্সবাজার, উখিয়া টুকিয়া এইসব জায়গায় আমি নিজে গেছিলাম শুরু করার সময়। তো আমার কতগুলো অভিজ্ঞতা আছে পরবর্তীতে যে এই আদালতগুলো তার এখতিয়ারের বাইরেও অনেক কিছু বিচার আচার করছে, আবার মারধরও করে। গ্রাম আদালত ফর এক্সাম্পল আমি দেখাই যে কক্সবাজারেই এক চেয়ারম্যান ওই ধরাই আনাইলো 2 মহিলারে গরু চুরি না কিসের কথা বইলা। তো এইটা যে করছে এটা তো তার এখতিয়ারের বাইরে, এবং এর সাথে আবার ইউএনও সাহেবও জড়িত। এগুলো হলো নেগেটিভ দিক। আমি নেগেটিভ না, এগুলোকে ওভারকাম করে পজিটিভ দিকে কিভাবে আনা যায় সেই চেষ্টাটা, যেটা কিছুটা আমার কাছে মনে হয়েছে আর্কিটেক্ট ইকবাল সে বলছে, সেটা হলো যে এই যে জলাশয়ের বিষয়টা, এইটাই পারতেছে না বা করতেছে না ইচ্ছাকৃত ভাবেই হোক, বা জলবদ্ধতা শুধু ঢাকা শহরে না, বরিশালে কর্পোরেশনের ভেতর
পৌর বা এটার কি বলবো কর্পোরেশন এরিয়ার ভেতরে 150 পুকুর ভরাট হয়ে গেছে এবং সবগুলোই রাতের ভরাট। এটা লক্ষ্য করবে কে? লক্ষ্য করবে এই নগর আদালত যেটা বলি বা পৌর কর্তৃপক্ষের। আর আমি নগর আদালতের পক্ষে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের সব জায়গাটা কিন্তু এখন দুর্বৃত্তায়ন। এই দুর্বৃত্তায়নের ভেতর থেকে কিভাবে আমরা সার্ভাইভ করব আমার মাথায় আসে না এই কারণে যে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি 4টা 6 7 বছরের বাচ্চাকে কাস্টডিতে পাঠায়, যেটা কোনো আইনে নাই, দুনিয়ার কোনো আইনে নাই, তো এই জজ দিয়ে আমি করবোটা কি? সেইটার জন্য যদি সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ করতে হয়, তাহলে সর্বোচ্চ আদালতই বা তার কাজ করবে কখন? পান্না ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আপনি বলছেন এই যে পুকুর টুকুর ভরাট হয়ে গেল ইত্যাদির ব্যাপারে, সেই ক্ষেত্রে কি নগর আদালত সুমোটো করতে পারবে? মানে সামাজিক বিষয়কে নিজের দায়িত্বে শুরু করতে পারবে কিনা? এইটা তো নগর কর্তৃপক্ষেরই বিষয়। একটা গাছ কাটলেও তো নগর কর্তৃপক্ষের সেখানে বিষয়টা আছে। নগরের সব রকমের সুযোগ সুবিধা এইটা তো বহাল রাখার দায়িত্ব হচ্ছে নগরের। এবং জলাশয় আপনি করতে পারবেন, কিন্তু মালিক হতে পারবেন না। না, আমি বুঝতেছি। নগরপতিরা যদি এগুলি না দেখে, সেই ক্ষেত্রে নগর আদালত স্থাপিত হলে নাগরিকদের সাধারণ অধিকারকে রক্ষা করায় সে স্বপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করতে পারবে কিনা? পারবে, প্রভিশনটা থাকা দরকার। হ্যাঁ, এই পয়েন্টই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম। আপনাকে আর কিছু বলবেন পান্না ভাই এই মুহূর্তে? না, আমার আর কিছু বলার নেই, কারণ আমি এই বিষয়ে খুব একটা না, আপনি যেগুলি বলেছেন সেটা যথেষ্ট। এবং বিশেষ করে আপনি যে সাম্প্রতিক কালে সুপ্রিম কোর্টের মধ্যরাতের হস্তক্ষেপগুলোতে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটাও গভীর সমস্যারকেই ব্যাখ্যা করে। আমি প্রফেসর তোফায়েল আহমেদকে এখানে আনবো। তার আগে আমি এখানে পড়ছি, আরো কমেন্টস এখানে এসছে। এখানে উনি নিজেই বলেছেন আইন কোন মন্ত্রণালয়ের অধীনে জাতীয় সংসদে যাবে? স্থানীয় সরকার না আইন মন্ত্রণালয়? এখানে লাইট হাউস থেকে বলা হচ্ছে সুপারিশ 1, নগর আদালত সিটি কর্পোরেশনের ওয়ার্ড কার্যালয়ে বিচার কার্য পরিচালনা করবে বলা হয়েছে। সেক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক হলে সেখানে 2 জন কাউন্সিলর অনেক সময় পাওয়া যাবে না। নারী ও শিশু সংশ্লিষ্ট ঘটনা হলে অবশ্যই কমপক্ষে একজন নাগরিক সদস্য থাকতে হবে। দুর্বৃত্তায়নের কথা তো বারবারই উঠছে। এখানে অনুষা ইসলাম বলছেন the number of cases that are pending in courts at this moment and awaiting hearing will take nearly 30 years to be fully addressed. Hence, this initiative is very important because, as Jakir sir mentioned, the burden on the court is colossal. However, how effective will be the decision given by Nagor Adalat, and will this decision have a binding effect? Anusha Islam. এটা তো ওই যে এটা আরবিট্রেশন লতে যেরকম ভাবে বাধ্যবাধকতা থাকে না ফলাফলের উপরে, তাদের অন্য সুযোগ খোলা থাকে, এখানেও সেটা থাকবে কিনা, ভিতরে আপিল হয়েছে বাকিটা, এটাও একটা ব্যাখ্যাযোগ্য বিষয় নিঃসন্দেহে। তোফায়েল ভাই, প্রফেসর তোফায়েল আহমেদ। আমার কাছে এখনো 22টি মেসেজ আছে, আমি এগুলি পড়বো। আমি আসলে বক্তব্য তো অনেক সময় বোধহয় এত পাওয়া যাবে না, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে আমি তোফায়েল ভাই আপনাকে যেটা অনুরোধ করি, আপনি এই মুহূর্তে আর ডায়াগনোসিসে ব্যবচ্ছেদে আপনি যেন না, আপনি সমাধানের রাস্তা বলেন, পদক্ষেপগুলো। সেটা না কথা বলতে হবে, কারণ এটা চ্যালেঞ্জ হয়ে যাবে, তো তখন সবকিছু আমছালা সব চলে যাবে। সেই জন্য এখন এক সময় হয়ে গেছে গ্রাম আদালত আইন, তখন হয়তো চ্যালেঞ্জ হয় না, এখন হয়তো আস্তে আস্তে এগুলো চ্যালেঞ্জ হবে। যেমন ছোট্ট একটা বিষয় ছিল যে আইনজীবী নিয়োগ করতে দিবেন না, এরকম শব্দ থাকলেই আইনজীবীরা হাইকোর্টে গিয়ে সমস্ত আইন পড়ে বন্ধ করে দিবে, এটা থাকবে না এই জাতীয় জিনিসগুলো। এখন কিন্তু অনেক সচেতন এইসব বিষয়। তা আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সাম্প্রতিককালে যে চেঞ্জটা হয়েছে, যে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ পৃথকীকরণ, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল জিনিস। এখন লোকাল গভর্নমেন্ট হচ্ছে নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত, লোকাল গভর্নমেন্ট কিন্তু শাসন বিভাগের অন্তর্ভুক্ত একটা বিষয় সংবিধানে। এখন শাসন বিভাগের অন্তর্ভুক্ত বিষয়, আবার এটা রাজনৈতিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা চালিত। এখানে আদালত শব্দটার ব্যবহার কিন্তু সমীচীন হবে না। এটা আদালত শব্দ ব্যবহার করলে আদালত শব্দের সাথে আর অনেক কিছু জিনিস চলে আসে, যেমন যেটা এখন পান্না সাহেব বললেন, এগুলো না থাকলে এটা আদালত হবে না, তখন আবার চ্যালেঞ্জ হয়ে গেল আইনটা, তখন কিন্তু আইন থাকবে না। সেই জন্য এটা কেয়ারফুলি বিবেচনা করতে হবে, কারণ আদালত বলতে গেলে আদালতের সাথে
আপনার বিকল্প শব্দ কি? বিকল্প শব্দ এটা আরবিট্রেটর, যে শব্দটা আগে বলা হতো রিকনসিলিয়েশনের ক্ষেত্রে সালিশকার, এই রকমের কিছু একটা জিনিস আসতে হবে। কারণ এটা যদি বিচারক বলেন, আদালত বলেন, তাহলে কিন্তু এটা আইনগতভাবে চ্যালেঞ্জ হয়ে পড়বে। এখন আগের অবস্থা এখন নাই, এখন কিন্তু এগুলো অনেক বেশি আলোচনা হয়। বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা হিসেবে চিন্তা করতে হবে। হ্যাঁ, বিকল্প বিরোধ যেটা কোর্টে করে, কিন্তু আমি নিজে নিজে করতে পারি না। এডিআর যেটা, এটা কোর্টে বলে যে এডিআর করেন, তখন এডিআর করার জন্য যাকে দিয়ে তিনি করেন এডিআর। এডিআরটা এখন দেশে এখনো খুব পারে না, এডিআরটা বাড়াতে হবে, তখন কিন্তু এদের ভূমিকাটা আসবে। আর আমাদের স্থানীয় সরকারের যে আদল পরিবর্তন হয়ে গেছে অনেক বেশি। স্থানীয় সরকারটা আজ থেকে 20-30 বছর আগে যা ছিল, ওভার দি ইয়ার্স এটা এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, এখন দলীয় প্রতীকে নির্বাচিত হচ্ছে, এবং সরি টু সে কোট অ্যান্ড কোট অনেক দুর্বৃত্ত এবং অনেক রকমের অপরাধী, ইভেন ধর্ষণকারী পর্যন্ত ওখানে গিয়ে এখন এসব হচ্ছে। তাদের হাতে এইসব বিচারগুলো কতক্ষণ নিরাপদ থাকবে? যেমন 5 জনের কোর্ট, 2 জন হচ্ছে বাদী, 2 জন বিবাদীর, মাঝখানে তো একজন চেয়ারম্যান যিনি হচ্ছেন জনপ্রতিনিধি, তাহলে ওই 3 জন এক হয়ে গেলে তো কাজ শেষ। সুতরাং এগুলোর অনেকগুলো জিনিস এখনকার সময় বিবেচনা করতে হবে। তা আমি যেটা বলবো, গ্রাম নগরের ক্ষেত্রে কিন্তু এটাকে আরো বেশি স্প্যান করে আরো ভালো আদালত করা সম্ভব। আপনি আমেরিকার এখানে এই যে আপনি যেটা বললেন এবং দুর্বৃত্তায়নের কথা হচ্ছে এবং সংখ্যাগরিষ্ঠতা কিভাবে হয়ে যেতে পারে আপনি বললেন, এখানে সুরক্ষার জায়গাটা কি? সুরক্ষার জায়গা হচ্ছে, আমি কোনোভাবেই যখন আদালত বলবো বিচার ব্যবস্থা, বিচারের একটা সিস্টেম নগরে দরকার, এটার মধ্যে কোনো বিরোধ নাই, কিন্তু এটা সিটি কর্পোরেশনের মধ্যে এটাকে যুক্ত করার দরকার নাই। এটা সিটি কর্পোরেশনের বাইরে একটা, ওই যেমন আমেরিকাতে যে ট্রাফিকের জন্য যে ওপেন আদালত আছে, একটা দেখা যায় একজন ইন্সপেক্টর খালি কেসটা প্রেজেন্ট করে, একজন জাজ দুজনের কথা, যাকে কেস করে তার কথা শুনে একটা বক্তব্য দিয়ে দেয়। আমাদেরও ওই রকম একটা সিস্টেমে নগরে যেতে হবে, কারণ আমাকে সিটি কাউন্সিলের বিরুদ্ধে মামলা করতে হবে। সিটির সেবা পাচ্ছি না আমি, সেই জন্য মামলা করতে হবে আমাকে। আমি ওয়াসার সেবা পাচ্ছি না, সেটার জন্য আমাকে যেতে হবে। এই জন্য এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট আলাদা কোর্ট দরকার, যেখানে ম্যাজিস্ট্রেটই থাকবে, বিচার বিভাগেরই থাকবে, কিন্তু তার জুরিসডিকশনের লিমিটেশন দিয়ে একটা শহরে 5-7টা কোর্ট ওই রকম বিচার বিভাগের নিয়ন্ত্রণে। আর কি ছিল বলেন? বিচার বিভাগের মধ্য থেকেই করার পক্ষপাতী, বিচার বিভাগকে বাইপাস করে এই স্থানীয় সরকারের ভিতরে বিচার আনার কোনো পক্ষপাত আমি সমর্থন করি না প্রথমত। সেজন্য ওইটাকে আদালতের নেওয়ার প্রয়োজনটা সাংঘাতিক রকম ভাবে আছে। এটা সিটি কর্পোরেশন থেকে আলাদা করে সরাসরি বিচারকের নিয়ন্ত্রণে বিচার বিভাগের মাধ্যমে করতে হবে, এটা একটা কথা। আর গ্রাম আদালত নিয়ে যে আমরা অনেক কথা বলছি, গ্রাম আদালতটা এটা সালিশের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন আদালত বলে তখন একই প্রবলেম এসে যাচ্ছে। আর এখানে বিকল্প হিসাবে মিজানুর পান্না খান সাহেবের কাছে একটা মতামত জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা একসময় উপজেলা পর্যায়ে ফর্মাল আদালত করেছিলাম, এখন বিচারের যে এত জট উপর দিকে হয়ে গেছে, এখন উপজেলার যে আদালতটা এটা কিন্তু জেলায় বসে আছে। আমরা এই যে আদালতগুলোকে উপজেলায় কেন নিয়ে যাচ্ছি না, এই কথাটা আমরা কেউ কোনো বলছি না কেন? এটা বিচার বিভাগের মধ্যে আইনজীবীদের দিক থেকে এক ধরনের রেজিস্ট্যান্স আছে, আর বিচারকদের দিক থেকেও দেখলাম যে এক ধরনের রেজিস্ট্যান্স আছে। এখন প্রশাসনের সমস্ত বিষয়গুলো উপজেলায় গেছে আদালত সিস্টেম ছাড়া। এখন আমাদের দরকার হয়ে গেছে আদালতটাকে, আমি হাইকোর্টের কথা বলবো না, আপনি কি বলছেন যে আমরা প্রশাসনিকভাবে যতখানি বিকেন্দ্রায়ন করেছি এটার সাথে বিচার ব্যবস্থার বিকেন্দ্রায়নটা সামঞ্জস্যপূর্ণভাবে হয়নি? সামঞ্জস্যপূর্ণভাবে যায়নি। উপজেলা পর্যায়ে সমস্যাটা অনেক বেশি প্রকট। 0.73 হচ্ছে একটা পপুলেশনের জন্য, 1 লাখ পপুলেশনের জন্য। আপনি যেটা একটা উপজেলা জানেন, একটা উপজেলায় 4 থেকে 5 লাখ 7 লাখ পপুলেশন, তাদের কোনো বিচারক নাই কিন্তু ওখানে, ওই স্ট্যাটাসটাও ঠিক না। সেজন্য উপজেলা পর্যায়ে আদালতের ইনফ্রাস্ট্রাকচার ছিল এক সময়, এটাকে আবার পুনর্গঠিত করে। আর কি ছিল বলেন তোফায়েল সাহেব? হ্যাঁ, উপজেলা পর্যায়ে আদালত নিয়ে গেলে মামলার জটও কিন্তু কমে আসবে। বাইপাস মডেল করে নতুন নতুন আদালত করার দরকার হবে না, এটা নরমাল আদালতে মীমাংসা হতে পারে। তবে আমি চাই যে নগরের উপর আদালত হোক, এবং এটা কিন্তু সিটি কর্পোরেশনের অঙ্গ হিসেবে না। এটা বোঝা গেছে, আপনি বিচার ব্যবস্থার ভিতরে রাখতে যাচ্ছেন নির্বাহী বিভাগের থেকে শহরে। এই তো, জি ধন্যবাদ। সেটাই, অনেক ধন্যবাদ। আপনার সাথে আরো আলোচনা করলে আরো মতামত বেরোবে, কিন্তু আপনার মৌলিক অবস্থানটা হলো যে নির্বাহী বিভাগের অধীনে বিচার ব্যবস্থা কোনো নতুন করে করার প্রয়োজন নেই, কাজ করবে না, এটা সমস্যা আছে অনেক ধরনের, এবং এটাকে বিচার ব্যবস্থার সাধারণ কাঠামোর মধ্যে নিতে হবে। এবং আরেকটা আপনি বড় জিনিস বলছেন, সেটা হলো বিকেন্দ্রায়িত প্রশাসনের সাথে বিকেন্দ্রায়িত বিচার ব্যবস্থাকে উপজেলা পর্যায়ে জোরদার করতে হবে। আর অন্যান্য যে সমস্ত মতামত দিয়েছেন সেগুলি তো আমাদের কাছে আছে। আমি কি একটু কমপ্লিমেন্ট করতে পারি? আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, পান্না ভাই বলেন। সেটা হলো যে এটাকে আদালত না বলে যদি আমরা সালিশ বা এডিআর এর ওই সেন্সে নেই, তাইলে পরে কিন্তু এখানে ম্যাজিস্ট্রেট কারোর দরকার হয় না।
আমরা যেমন এক সময় ছিল এখন বলবো আমি সিভিলিয়ানদের ভেতর থেকে। তোফাল ভাই সাউন্ডটা বন্ধ, কি বলে ফজলু ভাই সাউন্ডটা বন্ধ রাখেন। পান্না ভাই বলেন। আমি একটু কথা না একটু ধরেন ফজলু ভাই, পান্না ভাই শেষ করলে আপনাকে আনবো। হ্যাঁ বলেন পান্না ভাই বলেন। সেটা হলো যে যেমন একটা সময় ব্রিটিশ সময় না, পরবর্তীতেও আমরা কিন্তু জুরি সিলেক্ট করতাম ফ্রম দ্য সিভিলিয়ান, সেই রকমের সিভিলিয়ান ওই কাউন্সিলর না, এখানে সিভিলিয়ানদের ভেতর থেকে আমরা সিলেক্ট করতে পারি কিনা, এই হলো একটা। আর একটা হলো যে বিকেন্দ্রীকরণের আগে দেখতে হবে যে আমার এই যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ উপজেলা পর্যায়ে দেওয়ার মতো আমার কি সেই সাফিসিয়েন্ট জাজেস আছে? নাই। যেটা এরশাদ সাহেব নিছিলেন অ্যাপারেন্টলি ভালো মনে হইছে, কিন্তু আবার সেন্ট্রালাইজ করার সাথে সাথে যেটা হইলো যে করাপশনটারে আমরা সেন্ট্রালাইজ করলাম। হ্যাঁ, আপনি আর মাপানা হয়ে এটাকে আরো জটিল করেন না, কারণ ইতিমধ্যে দুর্বৃত্তায়ন আলোচনা হয়েছে। এখন আপনি যদি এখানে দুর্নীতি নিয়ে আসেন, আমি বলতেছি ফর ইনফরমেশন, যেমন চরফেশনে কোর্ট হইছে, চরফেশন কিন্তু উপজেলা একটা রিমোট এরিয়া, কয়রা সুন্দরবনের কাছে কয়রা, সেখানে কিন্তু কোর্ট হইছে। হ্যাঁ, আমরা এটা সবাই আমতলী পাথরঘাটায় কোর্ট হইছে। হ্যাঁ ঠিক আছে, আপনি এই প্রশ্ন আমরা অনুধাবন করি যে দেশের সামগ্রিক আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে যেখানে সুশাসন দুর্নীতির অন্যান্য অতিমারি আছে, সেখানে এই সমস্ত প্রতিষ্ঠানে কিভাবে ঘটবে, ভালো জিনিসও কার্যকর হবে কিনা। ফজলু ভাই কিছু বলতে চেয়েছিলেন? ফজলু ভাই? তোফায়েল সাহেবের সাথে আমার সামনাসামনি কথা বলার অনেকদিন ইচ্ছা ছিল, কিন্তু সেই সুযোগটা আমি পাইনি। কিন্তু আজকে আমি বলতে চাই যে এই যে আইনটা ভিলেজ কোর্ট, এই আইনটা কিন্তু 1976 সাল থেকে চালু আছে, এবং এই যে লয়ার যে করে না, অ্যাডভোকেট যেখানে নাই, অ্যাক্সেস নাই, সেইটা কিন্তু এই নিয়ে কিন্তু ভিলেজ কোর্টের মামলা অ্যাপিলেট ডিভিশন বা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গেছে, এইখানে কেউ প্রস্তুত করে নেই। এবং পৃথিবীর অন্যান্য দেশেও এই স্থানীয় সরকার দ্বারা পরিচালিত ভিলেজ কোর্টের মতো কোর্ট চলছে। আর কোর্ট নাম দিলেই একজন বিচারক লাগবে, এই ধারণাটাও একটা আমাদের নিজস্ব ধারণা। বিচারকের এটা আমরা নাম বদলে বোর্ড করতে পারি, যাতে কিছু আসে যায় না, কিন্তু এইটা কোত্থেকে আমরা পেলাম? এই জুরিসপ্রুডেন্সে এই ধরনের কোনো কথা নাই। ঠিক আছে, বুঝা গেছে। সেই আর ওই পান্না সাহেবকে আমি আরেকটু বলতে চাই, দুনিয়ার কোন দেশের লোকাল গভর্নমেন্টের সাথে বিচার ব্যবস্থা আছে? না আমি আমি ফজলু ভাই এবং তোফায়েল ভাইকে দুইজনকে বলবো একটু ধরে রাখেন, এটা আমরা আরো আগামীতে আলোচনা করবো। আরো দু একজনের কথা একটু শুনি। এখানে বোঝা যাচ্ছে এখানে সংজ্ঞা, আদালত শব্দটি সংজ্ঞা এবং তার পরিধি নিয়ে একটা আইনি দৃষ্টিভঙ্গি আছে, আর একটা সামগ্রিক সামাজিক দৃষ্টিভঙ্গি আছে শব্দটির ব্যাখ্যা নিয়ে। তো আমি এই বিষয়টি যে গুরুত্বপূর্ণ, এটাকে স্বীকার করে নিয়ে আগাতে যাচ্ছি। আমার এখানে বলা হচ্ছে অ্যাডভোকেট মধুসূদন বলছেন নগর আদালত কার্যকর হলে এসডিজিতে অনেক সহায়তা হবে, একমত আমি। সিদ্দিকুল আলম বলছেন নগর আদালত গঠন এখন সময়ের দাবি। অ্যাডভোকেট ফয়াজ আহমেদ বলছেন পুরো প্রক্রিয়াটা যদি সহজ এবং দ্রুত না হয় তাহলে নাগরিকবৃন্দ এই ফোরামে আসতে আগ্রহী নাও হতে পারে, তাই গতানুগতিক ফাইল ফরম্যাট অতিরিক্ত দাপ্তরিক ভিত্তি না হয় বাঞ্ছনীয়। রিয়াজুল হক বলছেন আইন মন্ত্রণালয় বিবিএস ও জিআইইজিডি মানে জেনারেল ইকোনমিক্স ডিভিশন কর্তৃক পরিচালিত জাস্টিস অডিটের অধীনে নাগরিক জরিপে দেখা গেছে যে 83% মানুষ তাদের বিবাদ ও ছোটখাটো অপরাধ স্থানীয়ভাবে মীমাংসা করতে চায়। 2, মীমাংসার ক্ষেত্রে আইনজীবী প্রয়োজনীয় নয়, প্রয়োজন প্রশিক্ষিত মিডিয়েটর। ভিন্ন চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে আইনজীবী নয়, ভিন্ন ব্যক্তি মানে আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপলের কথা বলেছে, তার প্রতিনিধি দরকার, আইনজীবী নয়। 3 নম্বর হলো মীমাংসা মানে শুধু ক্ষতিপূরণ নয়, একই সাথে অভিযুক্ত ব্যক্তিদের আচরণের পরিবর্তন, রেস্টোরেশন, রিকনসিলিয়েশন না হলে অনুরূপভাবে অপরাধ হ্রাস পাবে না। আর 4 নম্বর আদালতের কাছে নয় কমিউনিটির কাছে দায়বদ্ধতা প্রয়োজন, সেজন্য স্থানীয় পেশাজীবীদের নিয়ে মিডিয়েটর প্যানেল, এটা যে নাগরিকদের কথা বলা হচ্ছে জুরিদের, সেটি আবার জনপ্রতিনিধিদের ভূমিকা হবে সমন্বয়কের। আমার কাছে এর বাইরেও এখনো 32টি এখানে কমেন্টস আছে, বোঝা যাচ্ছে এটাকে নগর সালিসি বোর্ড বলা যেতে পারে।
পরিপূর্ণভাবে আখলাক রহমান বলছেন পরিপূর্ণভাবে নগর আদালত গঠনের মাধ্যমে নিয়মিত আদালতে কিছুটা হলেও মামলার জট কমানো যাবে। আশা করি পরিবার গ্রাম আদালত, এতে বোঝা যায় মানুষ ফর্মাল সিস্টেমে না গিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করতে চায়। এখানে আরো অনেক মতামত আছে। আমি এখন এই সমস্ত বিষয়াদিতে অনেক গভীরভাবে প্রত্যক্ষভাবে পেশাগতভাবে পর্যবেক্ষণ করেছেন এবং একই সাথে এই আন্দোলনের সাথেও যুক্ত জাস্টিস নিজামুল হক। আমি বিচারপতি নিজামুল হক আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারক ছিলেন এবং আমি বলেছি বিভিন্ন উনি ৭১-এর দালালদেরও বিচার করেছেন। আমি জাস্টিস নিজামুল হক সাহেবকে ডাকছি, প্লিজ। মিলর্ড, ওনার মাইক্রোফোনটা চালু করেন। নিজামুল হক সাহেবের। আর আপনারা যারা বলতে চান আপনাদের আমি অনুরোধ করব এখন আপনারা হাত তুলবেন। হ্যাঁ, আপনারা জানেন যে পার্টিসিপেন্টের লিস্ট এখনো ৯০ জনের এবং এখানে যারা যারা হাত তুলবেন তাদের আমি ডাকবো। তাহলে জাসির সাহেব আস্তে আস্তে আমি কাজী সুপানকে ডাকছি। সুপান না স্বপন, এটা ওনার নাম? আমার নাম কাজী মাহফুজুল হক সুপন, আমি সহযোগী অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি প্রফেসর সাহেব বলেন, শুনি আপনার কথা। ধন্যবাদ। আমি ওই শাসন বিভাগ বা আইন বিচার বিভাগের যে তাত্ত্বিক আলোচনা সেটাতে আমি যাচ্ছি না। আমি শুধুমাত্র যে ড্রাফট যে খসড়া আমরা একটা পেয়েছি আমি সেটার উপরে একটু আমি কথা বলতে যাচ্ছি আর কি। তো এখানে যে ড্রাফটটা আমরা দেখেছি এই ড্রাফটটা আমার কাছে মনে হয়েছে যে পুরনো দুইটা আইন, যে ২০০৪ সালের বিরোধ মীমাংসা পৌর বোর্ড আইন যেটা আর কি সেটা, এবং গ্রাম আদালত আইন ২০০৪ সালের ২০০৬ সালের, এই দুইটা আইনের একটা কম্বিনেশন। আমাদের দেশে একটা ধারণা আছে যে আমাদের আইনগুলো এমন ভাবে করতে হবে যাতে যে আইনটা খুব সহজেই সরকার পাশ করে দিবে, যে কারণে আমরা একটু মন্ত্রণালয়ের ভাষায় কথা বলতে চাই এবং এই আইনের খসড়া পড়ে আমার কাছে তাই মনে হয়েছে যে আমরা আইন মন্ত্রণালয়ের ভাষাটাকে আমরা এখানে রেখেছি এবং আমরা ধরে নিচ্ছি আর সবসময় শুদ্ধ কাজ করে, যেটা আসলে ঠিক না এই ধারণাটা। আমি সরাসরি ৭ ধারায় যাচ্ছি। ৭ ধারায় যে আদালতের গঠন বলা হয়েছে এটা অনেক বিতর্কিত বিষয়, আমি সেটাতে যাচ্ছি না। মূল কথাটা হচ্ছে যদি আদালতের যারা সদস্য তাদের বিরুদ্ধে আমার কোনো মামলা থাকে সেক্ষেত্রে এই গঠনটা কি হবে এই বিষয়ে কোনো কথা বলা থাকা উচিত এই জায়গায়। আদারওয়াইজ আমরা একটা প্রিন্সিপাল পড়ি যে নেমো ইউরেক্স ইনসুয়া কাউজা, সেটাকে ভায়োলেট করছে এটা। ধারা ১৪ নম্বরে যেটা বলা হচ্ছে যে এটা শুধু এই আইনে না, গত ২০ বছরে বাংলাদেশের অনেক আইনে একটা বদভ্যাস তৈরি হয়েছে আমাদের। আমরা একটা লাইন লাগাচ্ছি যে এই বোর্ড বা এই কমিটি যে সিদ্ধান্ত নিবে তার বিরুদ্ধে কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। এটা একটা অসাংবিধানিক কথা। এমন কোন সিদ্ধান্ত নেই, ইভেন পার্লামেন্ট, যেটাকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না। তো এই ধরনের ধারা আসলে থাকা উচিত না। এটা যদি এই সেন্সে হয় যে আমরা একটা লেটিন ম্যাক্সিম পড়াই লতে যে ওটলিটে প্যান্ডেন্টে নিহিল ইনভিটিউর বা রেস, যেটাকে আমরা বলি সাবজুডিস বা রেস জুডিকাটা, ওই ধরনের বিষয় হলে একটা ভিন্ন কথা, কিন্তু ওই অর্থে কিন্তু এই ধারাটা এখানে ব্যবহার করা হয় নাই। ১৬ ধারায় যেটা বলা হচ্ছে যে এখানে সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে না, এটা একটা বিপজ্জনক একটা বিধান এখানে যোগ করা হয়েছে। কারণ নাম হচ্ছে আদালত, আবার এখানে আমরা বলছি একটু পরেই যে এখানে দলিল পেশ করা যাবে, আবার আমরা বলছি ওথ আইনের ৮, ৯, ১০, ১১ ধারা প্রযোজ্য হবে। একটা সাইড নোট, এখানে ১৮৮৩ এটা ভুল আছে, যেহেতু আগের আইন দেখে করেছে এবং বাংলাদেশ গেজেটের সালটা ভুল ছিল, এটা ১৮৭৩ হবে। ৮, ৯, ১০ এবং ১১ ধারা, এই ধারাগুলো কিন্তু বৈচারিক কার্যক্রমে ব্যবহারের জন্য। তার মানে হচ্ছে এসেনশিয়ালি নগর আদালত হচ্ছে একটা বৈচারিক আদালত। একটা বৈচারিক আদালত যদি সাক্ষ্য আইন না মানে তাহলে তো আমি আরেকজনের কথা শুনে যে আসছে তার কথা বেশি আমি শুনতে পারি, কারণ যেহেতু এখানে যারা বসে বিচার করবেন এদের কারোর ট্রেনিং নেই বা এরা জাজ না। একটা বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে এখানে। ১১ ধারায় মিথ্যা মামলা দায়েরের যে জরিমানা করা হয়েছে, বাংলাদেশে শত শত হাজার হাজার মিথ্যা মামলা হয়, সেখানে কিছু হয় না। এখানে যারা সাধারণ মানুষ মামলা করতে আসবে তাদের যদি আমরা এত বড় একটা ভয় দেখাই, এরকম একটা আদালত সিদ্ধান্ত দিবে এখানে মিথ্যা মামলার যে দায়েরের যে ইটা করবে, ডিটারমিনেশনে যারা করবে তারাও কিন্তু হতে পারে পলিটিক্যাল কতগুলো ব্যক্তি, এবং এটা একটা ঝুঁকিপূর্ণ একটা বিধান তাদের জন্য, এবং এই কারণে হয়তো অনেকে যাবেই না কোর্টে। ১৭ নম্বর ধারা যে আদালত অবমাননার কথা বলা হয়েছে, এবং এখানে যে কথাটা বলা হয়েছে যে আইনসঙ্গত কারণ ব্যতীত অশালীন কথাবার্তা, আইনসঙ্গত কারণও কিন্তু অশালীন কথাবার্তা বলা যায় না, নাম্বার 1। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আদালত যে আমি অবমাননা করি যে সিদ্ধান্তটা কিন্তু এই আদালতে দিবে, এবং এটাকে আসলে স্ট্রিক্ট সেন্স আদালত বলাটা খুব মুশকিল। তো এই জায়গাটা একটু পুনর্বিবেচনা করা দরকার। ৯ ধারা যে প্রাক বিচারের কথা বলা হচ্ছে, এটা আসলে কিন্তু বিকল্প বিরোধ নিষ্পত্তির কথা বলা হচ্ছে, এখানে ওই কথাটা রাখলে ভালো হবে প্রাক বিচারের চাইতে।
এখানে যেহেতু সিটি কর্পোরেশন এবং গ্রাম আদালতের যে এখতিয়ার তার বাইরে এখানে অনেক কিছু কাজ হয় যেগুলো এখানে আনা যেতে পারে, যেমন প্রাইভেট বা পাবলিক নিউসেন্স জাতীয় যে এগুলো হয় টুকটাক অফেন্স, তারপর টর্শিয়াস লায়াবিলিটি, একটা উঁচু ভবন থেকে আমার গায়ে পানি ফেলে দিল, এই সমস্ত জিনিস যেগুলো শহরাঞ্চলে হয়, ময়লা ফেলা দুই ভবনের মাঝখানে, এই সমস্ত জিনিস এখানে আনা যেতে পারে। আরেকটা হচ্ছে যে একটা ভালো ট্রেন্ড আমাদের আইনগুলো ইদানিং আমরা দেখতে পাচ্ছি, একটা ধারা থাকে যে এই আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো করা যাবে না, বৈষম্য করা যাবে না। তো এখানে যে তৃতীয় লিঙ্গ, নারী পুরুষ, তারপর প্রতিবন্ধী বা ধর্ম গোষ্ঠী নির্বিশেষে কারোর বিরুদ্ধে কোন রকমের বৈষম্য করা যাবে না, এই ধরনের একটা প্রভিশন এখানে থাকা উচিত। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর কাজী স্বপন আপনাকে। আপনি ধারা ধরে ধরে সুন্দর করে বললেন এবং বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের সাংঘর্ষিক অবস্থানে যায় অন্যান্য আইন এবং প্রচলিত পদ্ধতির সাথে, সেগুলি সুন্দর বলেছেন। এবং আপনার যে বক্তব্য শেষে সেই যে বিশেষ করে সাক্ষ্য আইন এবং অন্যান্য ক্ষেত্রে যে বিরোধগুলো হয়, আপনি শেষে যেটা বললেন এটা আমি মনে করি আমাদের এসডিজি দৃষ্টিভঙ্গি থেকে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে ইতিবাচক বৈষম্য করা যাবে, পিছিয়ে পড়া মানুষের পক্ষে অনেক সময় বৈষম্য আমরা করি ইতিবাচক ভাবে, এটা সম্ভব। আমি এখানে অভ্র আপনি আছেন? অভ্র সারোয়ার, তাহলে আপনি দেখেন কে কে হাত তুলেছে, আমাকে ডিকটেট একটু প্রম্পট করেন, নাহলে আমি পুরো লিস্ট এখানে দেখতে পাচ্ছি না। আপনি নাম আমাকে বলবেন। হ্যাঁ, এখানে আখলাকুর রহমান বলছেন পরিপূর্ণভাবে নগর আদালত গঠনের মাধ্যমে নিয়মিত আদালতে কিছুটা হলেও, এটা তো আমি পড়েছি আগে, প্রস্তাবিত নগর আদালতের নাম নিয়ে অনেকে বিভিন্ন কথা বলছেন। এবং তারপরে আমি আর একটু দেখতে চাচ্ছি, এখানে আরো বলা হচ্ছে, সারোয়ার কেউ হাত তুলেছেন? লাইট হাউসের হারুন রশিদ ভাই বগুড়া থেকে বলেন। জি, অনেক ধন্যবাদ দাদা আমাকে সময় সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে আমাদের এসডিজি প্ল্যাটফর্ম এবং আমাদের যে উদ্যোক্তা, ধন্যবাদ গৃহীত হয়েছে বলেন, ধন্যবাদ গৃহীত বলেন, আগামীতে বলেন। যে উদ্যোক্তা যারা এই একটা নতুন আইন প্রণয়নের জন্য, তাদেরকে ধন্যবাদ দিই। স্পেশালি মাদারীপুর লিগ্যাল এইড ফজলু ভাইকে অনেকদিন পরে স্ক্রিনে দেখতে পারলাম, এবং তার সাথে যারা আছে সকলকে অভিনন্দন একটা ড্রাফট হাজির করার জন্য। এটা দীর্ঘদিনের দাবি ছিল। এবারে প্রেক্ষাপট নিয়ে ফজলু ভাই একটু বলেছে 2009 পরে ওই যদি ওই বোর্ডটা কার্যকর ছিল না, মিউনিসিপ্যাল বোর্ড আমরা বলতাম, কিন্তু সেটা কোথাও কোনো বিচার বসে নাই। আমি নিজেও চেষ্টা করেছি। যাই হোক, আমি গত 16 বছর যাবৎ আমি ভিলেজ কোর্ট এবং আইনগত সহায়তা নিয়ে একটু কাজ করতে যে নলেজটা পাইলাম, সেটা দেখছি এটার একটা সাথে আমি রিলেট করতে পারি। দুই একটা বিষয় আমি তুলে ধরতে চাই। আমার অনেকগুলো বিষয় কিন্তু আমার তোফায়েল স্যার সুনির্দিষ্ট ভাবে নিয়ে আসছেন। আমার প্রথম কনসার্ন হলো যে ওইটি পার্টিজান লোকের উপরে আমরা ভিলেজ কোর্ট আগে যেভাবে করতাম, যে সংস্কার করেছিলাম, সেটা কিন্তু বর্তমানে যে মার্কাওয়ালা লোক যারা নির্বাচিত হয়ে যারা চেয়ারম্যান হয়েছে, তাদেরকে আমরা আর ভালো কাজ করাতে পারছি না, কারণ তারা রাজনীতির বেশি সময় দিচ্ছে। কারণ পার্টিগত পজিশনের কারণে তারা বিচার কাজে কমিটমেন্ট এবং আগ্রহ তারা এর মধ্যে ইনগেজ করছে না। এটা একটা প্রধান কনসার্ন। আর সেখানে কিন্তু একটা সুবিধা ছিল যে সেক্রেটারি একজন আছে, সচিব আমাদের দাপ্তরিক কাজটা করে দেয়, এবং এই কাজে আমরা তাকে মানে ভোট করে কাজটা করতাম। কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে প্রস্তাব দেওয়া হচ্ছে নগর আদালতে, এটা মোটেই কার্যকর হবে না। আমি বলছি এই জন্য, আমি সরি যে কঠিন কথা বলে ফেললাম, এই জন্য যে আমি যেটা সালিসি আদালত, যেটা গ্রামীণ আদালত, সেই প্রেক্ষাপটে গ্রামের জন্য যতটা কার্যকর হবে, কিন্তু শহরের জন্য এটা মোটেই আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে ওই ধারণার থেকে ওই আদলে কোনো আইন কার্যকর করা খুবই ডিফিকাল্ট হবে। সঙ্গত কারণে আমাদের এই সাপোর্ট করি এরকম একটা আইন দরকার হবে, কিন্তু এই জায়গাটাতে আমাদের একটা ব্যাপক পরিবর্তন চিন্তা। না, আপনি বলেন, আপনি তো আইন দিয়ে আর সমাজের অন্যান্য পরিস্থিতিকে বদল করতে এই মুহূর্তে পাচ্ছেন না, তো ওই পরিস্থিতির সাথে মোটামুটি কার্যকর হয়, সুশাসন হয়, এই প্রস্তাবটা কি আর আপনার কাছে? আমি প্রস্তাবটা বলছি যে আমাদের যেটা মাথায় আছে, সালিসি আদালত এবং আমলি আদালত, এই দুটোকে মিক্স করে কিছু করতে হবে। তবে আমি সালিসি আদালত এবং আরেকটা কি বললেন, আমলি আদালত, যেটা আমরা মনে করি দুইটাকে মিক্স করে আমাদের একটা কিছুতে যেতে পারি। তবে অবশ্যই লোকাল গভর্নমেন্টের বিষয়ে আমার একটা ভিন্ন ধারণা, যেহেতু লোকাল গভর্নমেন্ট ওখানে কাজ করে, ওদেরকে শক্তিশালী করতেই হবে। দীর্ঘদিন কাজ করে তুফাইল স্যার ওখান থেকে ব্যাক ফুটে যাচ্ছে, বিকজ আমরা আর পারছি না ওদেরকে দিয়ে। আমি মনে করি এখন হাল নাসরে দিয়ে ওই ম্যাজিস্ট্রেট নিয়োগের কাজটা, দায়িত্বটা ওদেরকে দিতে চাই। তোমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করো, তোমরা পে করো, যেহেতু আমরা ট্যাক্স দিই তোমাদেরকে, একটা দায়িত্ব নাও, কিন্তু বিচারের অ্যাকাউন্টেবিলিটিটা যেন ইয়ের কাছে থাকে, সিজিএম কিংবা
নিশ্চিত যাদের কাছে থাকতে পারে, একটা মিক্সড মেথডের কথা আমি ভাবছি। আর যদি যে প্রস্তাবটা নিয়ে এসেছে আমাদের মাদারীপুর লিগ্যাল এইড থেকে এবং অন্যান্যরা, যেটা আপনারা, আমি সেখানে বলতে চাই যে আমরা এটাকে গিভ আপ না করে আমরা সালিসি বোর্ড বলি, কিংবা একটা যে আমরা যে ট্রেডিশনাল যে মেথডে সালিশ করতে এটা ফর্মালাইজ কিছু করে আমরা সালিসের দিকে যেতে পারি। সেখানে জুরি কিংবা লয়ার যারা আছে, দীর্ঘ লম্বা লয়ার প্যানেল লয়ার আছে, এবং আপনাদের বারের কিন্তু অনেক রোল আছে। আমরা এই জায়গাটাতে যদি সাহায্য নিতে পারি, এই লয়ার বিজ্ঞ লয়ারদেরকে কাজে লাগাই যদি একটা বিকল্প বিরোধ নিষ্পত্তি, যদিও অনেকে বলেছে যে সিটিজেনদের তৈরি করা, কিন্তু সিটিজেনের সাথে সাথে আমার এক্সপার্ট লয়ার দুই একজন দরকার। অনেক অনেক ধন্যবাদ। এটা মিক্স করা যায় তাহলে আমাদের সত্যিকার নাগরিকের জন্য একটা উপকারে আসতে পারে। নুরান সাইফুন, আপনার কাছে আসছি। তার আগে এখানে অনেকেই প্রশ্ন তুলছেন যে এটা বোধহয় বলা হয়েছে যে আদালত আইনজীবী থাকবে কি থাকবে না, এটা নিয়ে এখনো বিতর্ক চলছে আমরা দেখতে পাচ্ছি, এবং উপজেলা পর্যায়ে কিভাবে নেওয়া যায় সেটা নিয়ে কথা হচ্ছে। এখানে অনেকেই সংবিধানের যে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের কথা বলা হয়েছে, এক্সিকিউটিভ অর্গান থেকে কিভাবে সেপারেট থাকবে, এর পরিচালনায় বিচার বিভাগ থাকবে স্বাধীন, তবে প্রস্তাবিত নগর আদালতে আইনের দ্বারা সমস্ত বিচার প্রক্রিয়া যারা এই আইনের মাধ্যমে দায়িত্ব পাচ্ছেন তারা মূলত জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, সভাপতি। এইটার ওই বিচারক কে হবেন, জুরি সিলেকশন হবে কিনা, সিটিজেন্স জুরি হবে কিনা, এই বিষয়ে। আবার এখানে বলা হচ্ছে যে নগরে যারা বাস করে তার বেশিরভাগ ভাড়াটিয়া, বাড়িওয়ালাদের সাথে বিরোধের নিষ্পত্তির জায়গা এটা হবে কিনা। এখানে অনেক ক্ষেত্রে সালিসির পার্থক্য বোঝা যায় না, আদালত এবং যায় না। অনেক সময় আদালতের আদলে তারা সালিসি করে থাকেন, আবার আদালতের এখতিয়ারকে বিপর্যস্ত করতে পারে। আসমা খানম আইনজীবী, আইন সালিশ কেন্দ্র, পরিপূর্ণ আদালত গঠনের মাধ্যমে কিছুটা হলেও মামলা জট নিরসন করা সম্ভব, এটা বলছে। নগর মীমাংসা বোর্ড বলা যেতে পারে, এটাকে নগর সালিসি বোর্ড বলা যেতে পারে। টোর্ট ল ব্যবহার করার কথা এখানে অনেকে এখানে বলছেন, ইসমাইল চিস্তি, সিদ্দিকুল আলম বলছেন, মহিতোষ রয় বলছেন, আবার বলছেন বিচারকের স্বল্পতার কথায় তোফায়েল ভাই বলছেন এখন পূরণ করা সম্ভব, প্রতি বছর প্রচুর অনার্স মাস্টার্স ল গ্রাজুয়েট বের হচ্ছে, নিয়োগ করা প্রশিক্ষণ। আমরা যদি এত পুলিশ নিয়োগ দিতে পারি তাহলে বিচারক কেন নিয়োগ দিতে পারবো না? এটা অবশ্য শেষ লাইনটা আমার। আমরা কার নাম বললেন সারওয়ার? নুরান সাইফুন, কে আছেন হাত তুলেছেন? আমার নাম নুরান চৌধুরী। আমি দুঃখিত, এটা আমার ফোন এই নামে সেভ করা ছিল। বলেন বলেন নুরান চৌধুরী, বলেন কোথা থেকে বলছেন? আমি একজন একাডেমিক, আমি ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে পড়াই, কিন্তু আমি বর্তমানে এখনো মানে জয়েন করিনি, আমি স্যাবাটিক্যালে ছিলাম। আমার পড়ালেখা হচ্ছে লিটিগেশন এন্ড ডিসপিউট রেজলিউশনের উপরে, আর আমি গত 2 বছর এটা নিয়ে কাজ করেছি। তো আমার 3টা বিষয় আমি এখানে তুলে ধরবো। এখানে আপনি একটু আপনার ছবি আনেন সাথে, লোকজন আপনাকে চেহারা দেখতে চাচ্ছে, এত ভালো কাজ করছেন আপনি। আপনার ফোনে আমি অ্যাক্সেসটা পাচ্ছি না, আমি চেষ্টা করছিলাম, আমার ফোনের অ্যাক্সেসটা আমি পাচ্ছি না। আগান এখন। তো আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো এখানে 3টা। প্রথম কথা হচ্ছে, বারবার আমরা আদালত নিয়ে কথা বলছি, আদালতের ডেফিনেশন এখানে ঠিক আছে কিনা বা আমরা ঠিক মতো এটা ব্যবহার করতে পারছি কিনা। আমি পান্না স্যারের সাথে এখানে একমত, এবং অবশ্যই তোফায়েল স্যারের সাথে এখানে একমত যে আদালত শব্দ ব্যবহার করার সাথে সাথেই আমরা একটা অ্যাডভার্সারিয়াল সিস্টেমকে এখানে ওয়েলকাম করি, মানে 2 পক্ষ মুখোমুখি থাকবে, যেখান থেকে আমরা বের হতে পারবো না। দ্বিতীয় কথা যেটা আমরা বলি সেটা হচ্ছে যে এই ধরনের নগর আদালত বা এই ধরনের কাজে যদি আমরা আসলে মামলা জট কমাতে চাই তাহলে আমরা কি চাচ্ছি? আমরা কি আসলে মামলার সংখ্যা কমাতে চাচ্ছি না আমরা আসলে প্রতিকার দিতে চাচ্ছি? যদি সেটা দিতে চাই তাহলে আমাদেরকে সারা পৃথিবীতে যে মানে এখনকার যে ব্যবস্থাটা চলছে সেটা হচ্ছে অনেক বেশি মিডিয়েটর অ্যাপয়েন্ট করা হচ্ছে, মিডিয়েশন কাউন্সিলের মাধ্যমে কমার্শিয়াল মিডিয়েশন পর্যন্ত করা হচ্ছে, এবং ইন্টারন্যাশনাল মিডিয়েশন পর্যন্ত এখন চলে এসেছে। এবং এইখানে আমি সম্পর্কটা বলছি শুধুমাত্র এই জায়গাতে যে আমাদের দীর্ঘদিনের ইতিহাস আছে। মিস্টার চৌধুরী, আমি আপনাকে বলছি এই আলোচনা থেকেও হয়তো অনেক বড় সংখ্যক মানুষ একমত হচ্ছেন যে এটাকে আরবিট্রেশনের মডেলে বা সালিসি মডেলে, বিরোধ মিশ্রতি মডেলে, কিন্তু তার সাথে সাথে অন্য কথা বলা হচ্ছে দেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতায় এই মিডিয়েশন প্রক্রিয়াটা কতখানি কার্যকর এবং নিরপেক্ষভাবে করা সম্ভব। স্যার, প্রথমত হচ্ছে মিডিয়েশন হলে আমরা এখানে কার উপর চাপিয়ে দিচ্ছি না, আমাদের যে আপনি চাপিয়ে দিচ্ছেন না, সামাজিক বাস্তবতা চাপিয়ে দিচ্ছে, সেটা বলা হচ্ছে।
জি, কিন্তু স্যার আমরা যখন বলছি যে আদালতের মাধ্যমে আমরা যে রায়টা দিব এই রায়টা চূড়ান্ত হয়ে যাবে, তখন সেই রায়ের বিরুদ্ধেও কিন্তু দুই পক্ষ আর মানে এটা আমরা একটা চাপানো রায় আসতে পারে না, সেটা তো বিচার ব্যবস্থার ভিতর, কিন্তু তুলনামূলকভাবে উচ্চ আদালত বিচারের প্রতি আস্থা একটু বেশি বলে অনেকে মনে করেন আর কি। সেই ঠিক আছে, আপনি আগান, এটা বাস্তবতার ভিতরেই আগাতে হবে। আর কিছু তৃতীয় বিষয় আপনার কি ছিল? স্যার তৃতীয় বিষয়টা ছিল হচ্ছে আমরা যখন এই কম্বিনেশনটার কথা বলছি 5 জনের যে বোর্ড, এই 5 জনের বোর্ডের ক্ষেত্রে আমরা একটা গিয়ে বলছি এখানে একজন সংরক্ষিত কাউন্সিলর থাকতে হবে। তো আমরা প্রথমে সিটি কর্পোরেশনের কাউন্সিলরকে দিতে বলছি, এরপরে আমরা বলছি আরেকজন সংরক্ষিত কাউন্সিলরকে দিতে, অর্থাৎ আমরা এখানে অনেক বেশি কাউন্সিলর কেন্দ্রিক করে ফেলছি বিষয়টা। তো আমরা আমার যখন মনে হয় সংরক্ষিত কাউন্সিলর বলতে বোধহয় নারী প্রতিনিধির কথা বলা হয়েছে ওখানে আসলে। বলেন। হ্যাঁ, তারপরে এটা বলতে গেলে স্যার আমার প্রশ্ন হচ্ছে যদি এখানে আমরা ইন্টারেস্টের কথা বলি, তাহলে যিনি কাউন্সিলর থাকবেন এখানে যদি ভাড়াটিয়া এবং ওই এলাকার স্থানীয় যিনি ভোট দিতে পারবেন, এই দুইজনের মধ্যে যখন বিরোধটা আসবে তখন কাউন্সিলর কার দিকে চলে যাবেন? কাউন্সিলর কিন্তু তখন আর দুইজন কাউন্সিলরের কিন্তু প্রধান ইন্টারেস্টটা হবে যিনি তার ভোটার হিসেবে ওখানে আছেন, অর্থাৎ যাকে তিনি নিয়মিত পাচ্ছেন ওই জায়গাতে। তখন ঠিক আছে, বোঝা গেছে। আপনি বলতে চাচ্ছেন যারা নির্বাচনের স্বার্থ সংশ্লিষ্ট থাকেন তারা আইনের বাইরে যেও অন্য কিছু দ্বারা প্রণোদিত হতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। এখানে অনেক ধন্যবাদ, গুড পয়েন্টস। এখানে বিশ্ববিদ্যালয়ের আরো প্রফেসর ছিলেন, শিক্ষক ছিলেন, কে যেন, আমাকে মাফ করবেন, নামটা এই মুহূর্তে আমি পড়ছি না। আমি মোহাম্মদ মুস্তাফা হোসেন, ইউনিভার্সিটিতে হ্যাঁ, আমি পরপর আনবো। আগে মুস্তাফা হোসেন সাহেব আসেন, তারপরে আমি অন্য শিক্ষকদের আনবো। বলেন, আইনের শিক্ষকদের। জি, ধন্যবাদ সবাইকে। এখানে কারণ আমি আপনাকে বলছি, আমি এক সেকেন্ড প্রফেসর সাহেব, এই দেখেন আলোচনার ভিতরে কিন্তু 2-3 রকমের প্রবণতা আমি দেখতে পাচ্ছি। একটি আইনি প্রবণতা আমি দেখতে পাচ্ছি, আরেকটা হলো প্রতিকারের দৃষ্টিভঙ্গি থেকে যারা অ্যাক্টিভিস্ট তাদের প্রবণতা দেখতে পাচ্ছি। তো আমি দুই পক্ষকেই সমানভাবে শোনার জন্য আমি আগ্রহী। প্রফেসর মোস্তফা। থ্যাংক ইউ স্যার। জি, ফারুক স্যার আছেন, উনি অনেক লেখালেখি করেছেন এই বিষয়ে, আমি কিছুদিন গবেষণা করার চেষ্টা করেছি বিষয়ে। তো আমি একটা পয়েন্টে আমার একটু আছে আইনটার বিষয়ে। প্রথমে তো এটা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা ড্রাফটটা করেছেন। দ্বিতীয়ত হচ্ছে এখানে স্যার যখন বলা হচ্ছে যে কাউন্সিলর থেকে মেয়রের কাছে অ্যাপিল যাবে, ঢাকার মতো সিটি কর্পোরেশন গুলোতে মেয়রের অফিসের কতটুকু ফিজিবিলিটি বা পসিবিলিটি আছে যে এই ক্ষুদ্র মামলাগুলোর বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে তারা কতটা এন্টারটেইন বা ফ্যাসিলিটেট করতে পারবে, এই বিষয়টা একটু দেখার জন্য। আর সেকেন্ড একটা বিষয় আমি এক সেকেন্ড মুস্তাফা সাহেব, এক সেকেন্ড আপনাকে আমি ধরি অন্যদের প্রশ্ন। আপনি তো বলছেন যে সাইজের দিক থেকে তাদের মনোযোগ দেওয়ার সময় হবে কিনা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো, কিন্তু অনেকে মৌলিক প্রশ্ন তুলেছেন, সেটা হলো যারা ভোটের রাজনীতি করে অবস্থানে আছেন তারা কি বিচার কাজ করার জন্য যথেষ্ট প্রস্তুত কিনা। আমার কাছে এতটুকু মনে হয় যে গ্রাম আদালতের তুলনায় এটার কার্যকারিতা যথেষ্ট নিউট্রাল হবে। এই জন্য এখানে 1 নাম্বার বিষয় হচ্ছে যে শ্রেণী বৈষম্য অনেক বেশি হওয়ার কারণে সবার কিন্তু ওই আদালতের জুরিসডিকশনে যাচ্ছে না। তো এখানে মূলত বস্তিবাসী বা নিম্ন আয়ের মানুষজন যাবে। 2 নম্বর কথা হচ্ছে শহরের কেন্দ্রিক যারা রাজনীতিতে জড়িত, নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে তাদের ইন্টারেস্টটা কম থাকবে, যার কারণে এখানে নিরপেক্ষতা গ্রাম আদালতের তুলনায় বেশি হবে। তৃতীয়ত হচ্ছে গ্রামে যেমন গোষ্ঠী খ্যাতি আছে, এটা একটা স্যার গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এখানে গ্রাম কেন্দ্রিক ইজম আছে, গোষ্ঠী কেন্দ্রিক ইজম আছে। এই ইজম গুলো কিন্তু শহরের আদালত বা ওই কনসিলিয়েশন বোর্ড করলে এখানে থাকবে না। তো সেই জায়গায় একটা টু সাম এক্সটেন্ট কম্পারেটিভলি বেটার হচ্ছে নিউট্রালিটিটা লক্ষ্য করা যাবে আর কি। এটা আমার আপনি যে যুক্তিগুলো বললেন সেটা আরেকজনের ঠিক উল্টো যুক্তিটা, অর্থাৎ অন্যরা বলেছেন গ্রাম আদালতের চেয়ে নগরে এসে আরো সমস্যা বাড়বে ওই প্রক্রিয়াতে, আর আপনি বলছেন যে এমন কিছু কারণ আছে যেটার কারণে এখানে হয়তো আরেকটু সহজ হবে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আর এখানে প্রফেসর সাহেব আর কি কারা আছেন এখানে? প্রফেসর ফারুকের সাহেব আছেন একজন, কে না প্রফেসর ফারুকের কথা বললেন। এক সেকেন্ড প্রফেসর আমি প্রফেসর ডক্টর আব্দুল আল ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক। আপনাকে অনেক ধন্যবাদ থাকার জন্য, আপনি অনেক কাজ করেছেন। বলেন আমাদের। হ্যাঁ বলেন। জি, এই বিষয়টা হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেকক্ষণ আলোচনা শুনলাম, অনেক কনটেক্সট থেকে আলোচনা হয়েছে, তবে আমাদের যেটা কনটেক্সট অথবা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, নরমাল ডিসপিউট রেজুলেশন, অর্থাৎ আমরা যে
ডিসপিউটগুলো আপনার মাইক্রোফোন, আপনার শব্দ ভেঙে ভেঙে যাচ্ছে। আপনি আপনার ছবিটা বন্ধ করে কথা বলেন। প্রফেসর ফারুক, আপনি ছবিটা বন্ধ করে কথা বলেন। বোর্ডের ও আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমাদের ভিতরে একটা ধারণা, সেটা হচ্ছে যে এটা কি আইনজীবী থাকা যাবে কিনা, যেহেতু আমরা বলছি যে ইনফরমাল ওয়েতে এটা ডিসপিউটগুলো রিজলভ হবে, লাইক গ্রাম আদালত অথবা সিটি মিউনিসিপাল বোর্ড। তো ওই ইয়েতে ওই মডেল অনুযায়ী কিন্তু আদালতটা হচ্ছে, আমরা যেটাকে বলতে চাচ্ছি যে নগর আদালত। তো এই জন্য আপনার হচ্ছে আইনজীবী নিয়োগ অথবা মানে প্রচলিত যে সাক্ষ্য আইন সেটার প্রয়োগ আমরা বলছি যে এখানে থাকা যাবে না, কারণ এটা হচ্ছে হলে একটা ওই নর্মাল যে কোর্টের যে প্রসিডিউর, যে কমপ্লিকেসি, যে জটিলতা, সেটা কিন্তু আবার এখানেও দেখা দিবে আর কি। এবং এটির যে জুরিডিকশন সেটা কিন্তু খুবই লিমিটেড। তো এই যে জুরিডিকশন এবং হচ্ছে এটার যে পাওয়ার ফাংশন আইনে স্পেসিফাই করা আছে, সেটা যদি আমরা দেখেন যে হ্যাঁ, অনেকেই বলছে যে এটা নাম কেন আদালত হবে, কিন্তু আমরা দেখে আসছি যে গ্রাম আদালত অনেকদিন থেকেই আছে, ৭৬ সন থেকে। এটি নিয়ে যেহেতু প্রশ্ন উঠছে না, কাজেই এই সিটি কোর্ট অথবা নগর আদালত এটি নিয়ে প্রশ্ন ওঠার কোনো কারণ নেই। আরেকটি হচ্ছে এটি আপনার যারা কম্পোজিশন, সেখানে ৫ জন সদস্য যারা থাকবেন, যে একটা নিউট্রালিটি প্রশ্ন আসছেন, তারপর হচ্ছে করাপশনের কথা এসছে। হ্যাঁ, এটি ঠিক, তবে একটা বিষয় কিন্তু এখানে হচ্ছে যারা ডিসপিউটিং পার্টি, যারা মামলাটা নিয়ে যাবে, তারা কিন্তু হচ্ছে যারা প্রতিনিধি থাকবে তাদের মনোনীত, অর্থাৎ তারা পার্টি যারা হচ্ছে মামলাটা নিয়ে যাবে, বিরোধটা নিয়ে যাবে, আমি মামলা বলতে চাচ্ছি না, বিরোধটা নিয়ে যাবে, সেটা কিন্তু ওই যারা রিপ্রেজেন্টেটিভ থাকবে সেটা কিন্তু তাদের অ্যাপয়েন্টেড। তো সুতরাং এখানে ওইভাবে দুই পক্ষই কিন্তু দুইজন করে 4 জন নিয়োগ দিতে পারবে। এবং এখানে মহিলাদের বিষয়টাও এসছে, তাদের রিপ্রেজেন্টেশনের বিষয়টা এসছে। তো সুতরাং এখানে নিউট্রালিটি বিষয় খুব একটা বেশি সমস্যা হবে না। আরেকটি হচ্ছে অনেকেই বলেছেন যে নাগরিক সেবা। প্রফেসর ফারুক, এক সেকেন্ড, আপনি তো তাহলে আরবিট্রেশনের মডেলে গেলেন, যখন দুই পক্ষ। জি, এটা অনেকটাই আরবিট্রেশন মডেল। এটা হচ্ছে প্রচলিত যে আদালত, আমরা সাক্ষ্য লয়ার নিয়োগের কথা বলছি, তারপরে হচ্ছে তার বাইরে প্রয়োগের কথা বলছি, এগুলো কিন্তু হচ্ছে না। এটা হচ্ছে যারা সিটি এলাকাতে ভাস্ট মেজরিটি অফ দ্য পিপল, তারা হচ্ছে আউটসাইড অফ দ্য কোর্ট সিস্টেম, যে আপনার হচ্ছে ফর্মাল কোর্ট সিস্টেম। তো শহরে যেমন হচ্ছে ফর্মাল কোর্ট আছে, আমরা শহর বলতেই বুঝি যে শহরেই সবকিছু থাকবে ফর্মাল কোর্ট। তো শহরে এই যে ঢাকা, চট্টগ্রাম, প্রায় 3 কোটি মানুষের বসবাস দুটো নগরে, তো সেখানে কেন ইনফর্মাল জাস্টিস সিস্টেম থাকবে না? তো এই জন্যই এই আইনটা, জি, তো এটা একটা আদালত শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে জাস্টিস সিস্টেম, যেটা আমরা, জি, আদালত শব্দটা আমরা ব্যবহার না করলেও চলে। যেমন অনেকেই প্রস্তাব করেছেন যে সিটি আপনার হচ্ছে এটা হতে পারে যে একটা সালিসি বোর্ড, কনসিলিয়েশন বোর্ড, এটা হতে পারে সিটি কনসিলিয়েশন বোর্ড, সিটি কনসিলিয়েশন বোর্ড থাকতে পারে। এবং বিচারকদের আপনি মনে করেন যে মনোনয়নের মাধ্যমে ঠিক করা হবে, ঠিক আছে? হ্যাঁ, আর কিছু ছিল আপনার কাছে? তারা কিন্তু মনোনীত হবে না আর কি, তারা কিন্তু আর কিছু ছিল আপনার কাছে? কাউন্সিলের অথবা ওয়ার্ডের যে চেয়ারম্যান, উনি কিন্তু নির্ধারণ করবেন না আর কি। না, এটা বোঝা গেছে। আর কিছু ছিল কিনা আপনার? জি, আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলেছেন যে নাগরিক সেবা অথবা টর্ট। তো নাগরিক সেবা কিন্তু এটা হচ্ছে আদালতের অথবা কনসিলিয়েশন বোর্ডের দেওয়ার দায়িত্ব না, এটা শুধুই মাত্র হচ্ছে বিরোধ নিষ্পত্তি, যে তারা শুধু বিরোধ যেগুলো হবে, যারা বস্তিবাসী অথবা যারা নিম্ন আয়ের মানুষ, যারা শহরে থাকে, যারা কোর্টে যেতে পারে না, তো তারা কিন্তু এই তাদের বিরোধগুলো নিয়ে যাবে। আর সেকেন্ডলি হচ্ছে যারা প্রফেসর আব্দুল, এক সেকেন্ড, অর্থাৎ যদি সংবিধানের কোনো মৌলিক অধিকার প্রদত্ত অধিকার লঙ্ঘিত হয়, তো সেই সমস্ত বিষয় এখানে আসার বা না, এগুলো এখানে আসবে না, এখানে আসবে কারণ এটা জুরিডিকশনটা এটা ডিফাইন করা আছে। পেনাল কোডের যে সমস্ত অফেন্স গুলো হচ্ছে কম্পাউন্ডেবল, সেগুলো শুধুমাত্র। আরেকটি বিষয় হচ্ছে এখানে যারা রিপ্রেজেন্টেটিভ থাকবে 4 জন সদস্য, 5 জন, হয়তো তাদেরকে অ্যাসিস্ট করার জন্য প্যারালিগাল থাকতে পারে, প্যারালিগাল কর্মী যারা তাদেরকে অ্যাসিস্ট করতে পারে, যেহেতু আমরা আইনজীবীর কথা বলছি না। এবং মাদারীপুর লিগাল তাদের খরচ কে দিবে? প্যারালিগাল, এক সেকেন্ড, ওই প্রসেস হবে, প্যারালিগালের খরচ কে দিবে?
না, এটা খরচটা হচ্ছে হয়তো বা কাউন্সিলের ওয়ার্ডে যারা সংশ্লিষ্ট ওয়ার্ড তারা হয়তো বা খরচ দিতে পারে, অথবা অনেক এনজিও যেমন মাদারীপুর লিগাল অ্যাসোসিয়েশন তারা কিন্তু এই যে ভিলেজ কোর্টকে গ্রাম পর্যায়ে অ্যাক্টিভেট করার জন্য তারা দীর্ঘদিন যাবত কাজ করছে, তারা ট্রেনিং দিচ্ছে। তো এখানে যারা এনজিও কর্মী, তারপরে হচ্ছে ইভেন ল স্টুডেন্ট যারা, তারাও কিন্তু এটা অ্যাসিস্ট করতে পারে। তো এইভাবে আমরা এখানে আপনি একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আপনি দেখতে পাচ্ছেন। জি জি জি, অনেক ধন্যবাদ। অনেক আচ্ছা, এছাড়া আরো অনেক কমেন্ট ছিল, তো এখানে আরো অনেক না আমরা আরো শুনবো। আজকে এই আলোচনা শেষ না, এখন আমার হাতে 17 মিনিট সময় আছে, আমি এইটাকে গুটানোর চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ প্রফেসর ফারুক। আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকে ফয়সাল এম রহমান হাত তুলেছেন, উনি কথা বলতে চাচ্ছেন। আমি আপনাদের জানাচ্ছি জাস্টিস নিজামুল হক এই মুহূর্তে যোগ দিতে পারছেন না, উনি এসেছিলেন আমাদের সাথে সকালে, কিন্তু উনি শারীরিকভাবে অসুস্থ বোধ করে এখন উনি এই মুহূর্তে আমাদের সাথে নেই। তো ওনার সাথে আমরা পরে আবার এটা নিয়ে আলোচনা করব। ফয়সাল রহমান কি বলবেন? আমরা এখন আলোচনা শেষের দিকে যাচ্ছি। বলেন। জি স্যার, আমি খুব সংক্ষেপে আমার অভিজ্ঞতাটা আমি বলতে চাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন ফয়সাল? আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ম্যাবের সেক্রেটারিয়েট থেকে প্রজেক্ট কোঅর্ডিনেটর এখানকার আমি। আর আমার একটা পরিচয়, গ্রাম আদালতের একজন কর্মী হিসাবে আমি গত 3 বছর প্র্যাকটিক্যালি মাঠে কাজ করেছি। আমার সেই অভিজ্ঞতা থেকে আচ্ছা, প্রথমে স্যার আপনাকে ধন্যবাদ যে আপনি রাইটলি মেনশন করেছেন যে এখানে 3 ধরনের মানুষ আমরা আছি, কেউ এক্সপার্ট, কেউ প্র্যাকটিশনার, আর কেউ মানে ইউনিভার্সিটি টিচার বা থিওরিক্যালি যারা আমাদেরকে সমৃদ্ধ করছেন। তো আমি এক্সপার্ট এই কথা আমি বলবো না, তবে আমি একজন প্র্যাকটিশনার হিসাবে একেবারেই মাঠ পর্যায়ে আমি কাজ করেছি। তো আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমরা ফয়সাল সাহেব আমরা এই শব্দ ব্যবহার করি পলিসি অ্যাক্টিভিস্ট। আপনি একজন পলিসি অ্যাক্টিভিস্ট। বলবেন। থ্যাংক ইউ স্যার। তো আমি মাদারীপুর লিগ্যাল এডের সাথে মাদারীপুর জেলাতেই আমি কাজটা বাস্তবায়নে তাদেরকে ফ্যাসিলিটেট করেছি। তো আমার অভিজ্ঞতার যেটা বলেছে সেটা হচ্ছে গ্রাম আদালত সম্পর্কে এখন যেই মানে অ্যাজাম্পশন গুলা করা হচ্ছে, আমরা আসলে আমি জানি না যে এই গ্রাম আদালত সম্পর্কে আমরা যে নেতিবাচক বা চ্যালেঞ্জিং যে কথাগুলো বলছি এটা কোনো গবেষণার ভিত্তিতে কিনা বা কোনো অভিজ্ঞতা ভিত্তিক প্রতিবেদনের ভিত্তিতে কিনা, না এটা শুধুমাত্র আমাদের ধারণাগত বিষয় নেই, এটা আমার একটা প্রশ্ন। তো আমরা যদি এই ধারণাগত, আপনি তো কাজ করেন, আপনার মতটা বলেন, শুধু প্রশ্ন দিয়ে না, উত্তরও তো কিছু বলেন। হ্যাঁ, আমার মতটা হচ্ছে গ্রাম আদালত স্মুথলি চলছে, গ্রাম আদালত নিয়ে বড় কোনো চ্যালেঞ্জ এখন পর্যন্ত আমরা ফেস করতে হয়নি বা ফেস করিনি। আর যেই বিষয়গুলোর কথা বলা হচ্ছে এগুলো একেবারেই ব্যতিক্রম এবং এইটার পার্সেন্টেজ 1 or 2%, আর 98% সবকিছু স্মুথলি অপারেট হচ্ছে। এক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মাদারীপুর লিগ্যাল এড যেহেতু নগর আদালতের উপর একটা পাইলট কাজ করছে বা সম্পন্ন করেছে, তাদের অভিজ্ঞতাটাও আমরা আমাদেরকে আমলে নিয়ে আমাদের মানে কথাগুলা বললে একটু ভালো হয়, কারণ তারাও বেশ কিছুদিন ধরে এই কাজটা করছেন। তো আমার মনে হয় যে হ্যাঁ, আমরা সবকিছু নিয়েই মানে এত বেশি আতঙ্কিত থাকি যে আমরা ঘরপোড়া গরু অনেক কিছু দেখে আমরা ভয় পাই, কিন্তু আমি একটু ইতিবাচক ভাবে অগ্রসর হতে চাই। আগের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা আশা করি যে গ্রাম আদালতে যেহেতু এখন পর্যন্ত সফলভাবেই একটা প্রোগ্রাম চলছে, আমি মনে করি যে নগর আদালতেও আমরা একটা সুস্থ একটা দরজা উন্মোচন করতে পারবো এই কাজটা করার জন্য, যেহেতু সবাই একমত হয়েছেন যে এটা দরকার, এখানে একটা বিরোধ মীমাংসার ব্যবস্থা দরকার। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা নগর আদালত হোক বা যে কোনো নামে হোক এরকম একটা নতুন দরজার সন্ধান আমরা পাবো। ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ। আমি এখন শেষের দিকে যাব। আর কারোর হাত তোলা আছে? কাজী হুমায়ুন কবির আসেন, উনি আমার তো মাদারীপুরের বন্ধু। আসেন, হুমায়ুন সাহেব আছেন? আমি বলতে চাচ্ছিলাম যে মাদারীপুর লিগ্যাল এড অ্যাসোসিয়েশনের সম্পাদক মহোদয় স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল সাহেবের কথার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো বলছিলেন, আমি ফজলুল হক সাহেবকে সেই কথাগুলো বলবার মানে বলতে দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। এটার জন্য ফজলু ভাই কথা বলবেন, এটার জন্য আপনার মতো আইনজ্ঞ লাগবে। ঠিক আছে, ধন্যবাদ মনে করায় দেওয়ার জন্য। আমি ফজলু ভাইয়ের কাছে আসবো, আমি এরপরের বিষয়ে আসবো।
কারণ ফজলু ভাইকে তো শুধুমাত্র এক কথার পিঠে কথা বলার জন্য না, একজন আমাদের এটার পুরো জিনিসটার উদ্যোক্তা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে কি উনি পরামর্শ দেয় সেটা আমার শোনা দরকার এখন। আর কেউ আছেন নাকি? দেখেন সারোয়ার। আমি আছি স্যার, অনেকক্ষণ চেষ্টা করছি বলবো। আমি সরি, ব্লাস্টের থেকে বশির আহমেদ মনি বলেন। এক্স্যাক্টলি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কোথায় আছেন মনি সাহেব? আমি ব্লাস্টের 5.5 বছর ধরে গ্রাম আদালত নিয়ে কাজ করছি, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বে আছি। আপনি কোথায় আছেন এখন এই মুহূর্তে? ঢাকায়? এখন চট্টগ্রাম থেকে বলছেন, বলুন। বশির আহমেদ ব্লাস্ট। সকলের মতামতকে শুরুতে শ্রদ্ধা জানাই। প্রস্তাবিত যে খসড়া রূপরেখা চমৎকার, অনেকটা স্যার গ্রাম আদালত 37। আমি জাস্ট দুই একটা তথ্য দিয়ে শুরু করতে চাই, তাইলে আমরা যারা আলোচনা করছি এই নগর আদালতের গুরুত্বটা, প্রয়োজনীয়তা একটা সহজে মনে হয় আমরা বুঝতে পারবো। আমরা গত 3 বছরে যদি গ্রাম আদালতের 1080টা ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং গভর্নমেন্টের সহায়তায় যেখানে কাজ করছে, 1080টা ইউনিয়নে স্যার 1,97,000 মামলা রেকর্ড হয়েছে, অর্থাৎ প্রায় 2 লক্ষ। যেখানে 1,63,000 মামলা নিষ্পত্তি হয়ে গেছে, অর্থাৎ যার 83% মামলা নিষ্পত্তি হয়ে গেছে। ক্ষতিপূরণ আদায় হয়েছে 162 কোটি টাকার মতো স্যার। মানে আরো চমৎকার একটা বিষয় হচ্ছে, এই 3 বছরের মধ্যেই উচ্চ আদালত থেকে গ্রাম আদালতে মামলা ফেরত পাঠানো হয়েছে 9,500 মামলা স্যার। দ্যাট মিন্স আমি এটাই বুঝাতে চাচ্ছি স্যার। বশির সাহেব, আমি আপনাকে একটা কথা বলি। ওই যে 132 কোটি টাকার মীমাংসার কথা বললেন, ওইটা কি রায়ে 132 কোটি টাকা, না আসলে প্রকৃত আদায় 132 কোটি টাকা? কারণ আমাদের রায় তো কার্যকর হয় না অনেক সময়। ওই টাকাটা আদায় হয়েছে? টাকাটা আদায় হয়েছে, আদায় হওয়ার 32 কোটি টাকার বলছি, যেটা ইমপ্লিমেন্টেড স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এটা একটা চমৎকার নগর আদালতও সেরকম। এটার মূল বিষয় হচ্ছে স্যার, আমরা যে অভিজ্ঞতা থেকে দেখছি, ছোটখাটো বিরোধগুলাই কিন্তু স্যার উচ্চ আদালতে যাচ্ছে। বড় বড় ঘটনাগুলো কিন্তু স্যার প্রথমে ছোট ছোট বিরোধ দেখছি আমরা ধরে নিচ্ছি এই প্রায় 2 লক্ষ মামলা যদি গ্রাম আদালত না থাকতো, 1080টা ইউনিয়নে হয়তো 1 লক্ষ মামলা উচ্চ আদালতে যেত। এবং মামলা আর কি বিষয় ছিল বলেন? আপনি গ্রাম আদালতের পক্ষে সুন্দর অভিজ্ঞতা দিয়েছেন। আমরা আইনটার খসড়া আইনের যে একটা পরামর্শ ছিল, এখানে বলা হচ্ছে আপিল কর্তৃপক্ষ সিটি মেয়রকে দেওয়া হয়েছে স্যার। আপিল অর্থাৎ রায় এর জন্য যদি না মানে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু অনেক একজন ব্যস্ত মানুষ, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন। এই বিষয়ে আলোচনা হয়েছে, আপনি নতুন কিছু বলেন। হ্যাঁ, ওকে স্যার। মিথ্যা মামলাতে এখানে 5,000 টাকা জরিমানার কথা বলা হচ্ছে, যেহেতু এটা সিটি কর্পোরেশন। মিথ্যা মামলা কমানোর জন্য এটা 10,000 টাকা আনা উচিত। আর আদালত যে অবমাননার ক্ষেত্রে 1,000 টাকার একটা প্রস্তাবনা করা হয়েছে, এটা আমার মনে হয় 5,000 টাকা উন্নীত করা উচিত। এখানে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে স্যার, গ্রাম আদালতে যেমন প্যানেল চেয়ারম্যান থাকেন, অর্থাৎ চেয়ারম্যান যদি অসুস্থ থাকেন, বিদেশ থাকেন, মারা যান, প্যানেল চেয়ারম্যান বিকল্প ব্যবস্থা আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে একটা বিকল্প ব্যবস্থা বিষয়। আর নারী আবেদনকারীদের ক্ষেত্রে নারী প্রতিনিধি বাধ্যতামূলক করা যায় কিনা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, করতেই হবে। হ্যাঁ, তারপর হচ্ছে সার্টিফিকেট অফিসার কে হবেন স্যার? এখানে ক্ষতিপূরণ মামলা রায় হলো, ক্ষতিপূরণ আদায় হচ্ছে না, তাহলে কার কাছে গিয়ে? যেমন গ্রাম আদালতে হচ্ছে ইউনো। এখানে আমরা অনেকে জানি স্যার, সিটি কর্পোরেশন গুলাতে কিন্তু একজন আইন কর্মকর্তা আছে এবং তার অধীনে আরো 2-1জন কিন্তু সহকারী জজ লেভেলের কাজ করে। রায়কে কার্যকর করার ক্ষেত্রে প্রশাসনকে আনতে হবে। হ্যাঁ, আর কিছু? স্যার, আর যেটা বলবো স্যার, একটা মনিটরিং বড় বিষয়। গ্রাম আদালতে যেমন মনিটরিং করার জন্য একটা ভিলেজ কোর্ট ম্যানেজমেন্ট কমিটি আছে, উপজেলা পর্যায়ে আছে, জেলা পর্যায়ে আছে। এটা প্রশাসনিক কমিটি? জি, প্রশাসনিক কমিটি। এখানে সবাই থাকেন। ওই এটা সভাপতি কে? এটা সভাপতি ডিস্ট্রিক্ট লেভেলে ডিসি, ডেপুটি কমিশনার, আর হচ্ছে উপজেলা লেভেলে হচ্ছে ইউনো। ওনারা সময় পান এটার জন্য? জি, প্রতি মাসে একটা করে তারা মিটিং করেন এবং যারা সারাউন্ডিংস আছেন, কনসার্ন পিপল আছেন, স্টেক হোল্ডার আছেন, সবাই এটার অন্তর্ভুক্ত থাকে। এরকম একটা রূপরেখা এখানে রাখা যায় স্যার আইনে। বাকিগুলো তো বিধিমালাতে ক্লিয়ার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শহীদ ভাই, আমি আপনার কাছে আসবো। শহীদ ভাই, আপনার কাছে আমি আসবো। এক সেকেন্ড ধরেন। উপস্থিত অংশগ্রহণকারী বৃন্দ,
এখন 12:52 বাজে, আমরা 1টার মধ্যে শেষ করতে চাচ্ছি আজকে। আপনারা এটা শুনলেন তো, আপনারা এই যে 3 ধরনের মন্তব্য এখানে এসেছে, আমি বলছিলাম যে এক ধরনের মন্তব্য আছেন, আমি হাত দেখতে পাচ্ছি আবু সাইদ সাহেবের, যারা এখানে আইন প্রণেতা, আইনের কাজ করেন এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধিকার রক্ষার আন্দোলন করেন। অন্যরা আছেন যারা গবেষণার কাজ করেন, শিক্ষকতা করেন, আইনের বিভিন্ন দিক জটিলতা নিয়ে কথা বলেন। আর আছেন যারা বাস্তবায়নের কাজের সাথে যুক্ত থাকেন এবং সেটার ভিতরে প্রয়োগের দিক থেকে। সবার কথার ভিতরে বিভিন্ন ধরনের বক্তব্য আছে, আমি সেগুলি পরে যাচ্ছি। কিন্তু এটা খুব পরিষ্কার যে প্রয়োজনীয়তা সম্বন্ধে কেউ দ্বিমত করছেন না, এটা যৌক্তিকতা নিয়ে কেউ দ্বিমত করছেন না। কিন্তু এটার সংজ্ঞা এবং এটার অন্যান্য আইনের সাথে তার সম্পর্ক, অভিজ্ঞতা এখানে যুক্ত করা ইত্যাদি কাজের সাথে কথা বলা হচ্ছে, এখতিয়ার পরিধি নিয়ে কথা হচ্ছে, কাঠামো এবং এটার কারা এখানে অংশগ্রহণ করবেন তার নিয়ে কথা হচ্ছে, এবং বিরোধ মীমাংসার ফলাফল কার্যকর ইত্যাদির বিষয়াদি হচ্ছে, এবং এটা নিয়ে অনেকগুলো মতামত এসছে। তো আমি এখন যেটা করতে চাইবো সেটা হলো যে, যেহেতু খান মোহাম্মদ শহীদ উপস্থাপনা করেছেন, উনি যদি কিছু ওনার প্রত্যুত্তর দিতে চান, ব্যাখ্যা দিতে চান সংক্ষেপে, এবং আমি তারপরে ফজলু ভাইকে জিজ্ঞেস করব যে এরপরে আমরা কিভাবে এটা নিয়ে আগাবো। অর্থাৎ আমাদের মনের ভিতরে কিছু সাংগঠনিক চিন্তা আছে, কিছু প্রায়োগিক চিন্তা আছে, সেগুলোকে, এই মতামতগুলোকে কিভাবে আমরা ধারণ করে আগামী দিনে আরেকটা সহমতের ভিত্তিতে আগাবো, সেই ব্যাপারে কিছু পরামর্শ আমি চাইবো ফজলু ভাইয়ের কাছ থেকে। আর এই মুহূর্তে শহীদ সাহেবকে আনার আগে আবু সাইদ সাহেব কি বলতে চাচ্ছেন বলুন। আপনার মাইক্রোফোন খুলতে হবে, মাইক্রোফোন খুলতে হবে। জি, আসসালামু আলাইকুম। শহীদ ভাইয়ের প্রেজেন্টেশনের সাথে একটা জিনিস, আমি এক সেকেন্ড, আবু সাইদ সাহেব কোথা থেকে বলছেন? আমি আবু সাইদ পঞ্চগড় থেকে বলতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, সেন্টার ফর রাইটস এন্ড ডেভেলপমেন্ট, সিআরডি। এক্স্যাক্টলি, পঞ্চগড়, বলেন। শহীদ ভাইয়ের প্রেজেন্টেশনে একটা জিনিস আমি দেখছি যে অ্যাপ্লিকেশনটা, মানে আপনার ছবিটা বন্ধ করে নেন, কথা ভালো শোনা যাবে, ছবিটা বন্ধ করে নেন, ভেঙে যাচ্ছেন না হলে। বলুন। শহীদ ভাইয়ের প্রেজেন্টেশনে স্যার আমি একটা জিনিস দেখছি, যেটা হলো যে অ্যাপ্লিকেশনটা কাউন্সিলর বরাবরে করতে বলছেন আপনি, কিন্তু এটা যদি মেয়র বরাবরে করা যায় এবং মেয়রের কার্যালয়ে যদি একটা অফিস থাকে তাহলে সুবিধা হবে। কারণ সুবিধা হলো এই কারণে, এখানে কিন্তু পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বিচারের আদালত খুব কাছেই। কারণ কোনো এক পক্ষ হঠাৎ করে দেখা গেল যে সে ওই থানাতে একটা আবেদন দিয়ে রাখছে এবং এই যে বিচারে বা আদালতে একটা মামলা করে রাখছে, তখন কিন্তু হয়রানি হয়ে যাবে। এই কারণে হয়রানি বন্ধের কারণে যে মেয়রের কাছে আবেদন করবে, মেয়র এইটার আবেদনটা সংশ্লিষ্ট কাউন্সিলের কাছে দিবে এবং সঙ্গে থানায় দিবে, এবং হলো আর অন্যান্য যে প্রশাসনগুলোর থেকে অ্যাকশনে আসে সেই জায়গায় দিবে। তাহলে হয়রানিটা স্যার বন্ধ হবে। আমাদের হ্যাঁ, আবু সাইদ সাহেব আপনি যা বললেন, এটা তো হয়রানি বন্ধ হবে না, হয়রানি আরো বাড়বে, সেটা অবশ্য বাস্তবে বিপর্য বিষয়। বন্ধ হবে, বন্ধ হবে। তাছাড়া কিন্তু দেখা যাবে যে ওই হয়রানি বাড়বে। পুলিশ তো আমাদের সবসময় হাতের কাছে এখানে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস স্যার, যেটা হলো যে খুব দ্রুত শেষ করেন। হ্যাঁ, ক্ষতিপূরণ আদায়ের যে বিষয়টা, ইউনিয়ন পরিষদের, আমি নিজেও গ্রাম আদালতে কাজ করছি দীর্ঘদিন মাদারীপুর লিগ্যাল এইডের সঙ্গে। ইউনিয়ন পরিষদের নিজস্ব বাহিনী বন্ধ, মানে চৌকিদার আছে, আর হলো যে পৌরসভার মেয়রদের কিন্তু তাদের কোনো বাহিনী নাই, নিজস্ব কোনো বাহিনী নাই, তারা একদম অসহায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে অনেক ধন্যবাদ। খরিদপুর আদায়ের বিষয়টা, এখানে হারুন রশিদ ভাই এবং এদিকে জাকির ভাই, ওনারা সবাই বলছেন যে আপনারা গ্রাম আদালত সম্পর্কে যে একটি খুবই ইতিবাচক মানে প্রতিছবি দিলেন, সেটাতে ওনারা একমত হচ্ছেন না। ওনারা বলছেন যেখানে এনজিওরা কাজ করে সেখানে শুধু গ্রাম আদালত ভালো কাজ করে এবং সব গ্রাম আদালত অনেক ধন্যবাদ কাজ করে না, এটা সবাই একমত হন নাই এটার ভিত্তিতে। তো আমি আপনাকে, আবু সাইদ সাহেব, ধন্যবাদ আপনাকে। ওই দুটো, এটা আপনার বক্তব্যটা অন্য আরেক বক্তব্যের ঠিক সমান্তরাল হয়েছে, এটা নিয়ে আগামীতে আলোচনা হবে। তো আমি এখন শহীদ সাহেবকে ডাকছি,
ওনার বক্তব্য প্রতি উত্তর কিছু যদি থাকে, ব্যাখ্যা যদি থাকে খুব সংক্ষেপে বলার জন্য, তারপরে আমি ফজলু ভাইকে ডাকবো। বলেন। ধন্যবাদ স্যার। আসলে প্রতি উত্তরের সেইভাবে কিছু এই মুহূর্তে যাব না, কারণ বিভিন্ন বক্তব্য আসছে এবং সেটা সঙ্গত কারণেই এটা বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিভিন্ন ভাবে আসাটাই বাঞ্ছনীয় এবং সেটার জন্যই তো মূলত এই আলোচনা। কিন্তু আমার মনে হয় যে সামগ্রিকভাবে আপনিও যেটা এক পর্যায়ে বললেন যে এটার প্রয়োজনীয়তাটাকে সামনে রাখা যদি আমরা কথা সেইভাবে যারা যারা বলেছি প্রায় সকলেই, তাইলে সেইভাবে কিভাবে রেকটিফাই করে এইটাকে আগানো যায় সেইভাবে আমরা যাব। সেটা ফজলু ভাইয়ের কথার পরে হয়তো পরবর্তী পর্যায়ে কিভাবে আগানো যেতে পারে। আমি ছোট্ট দুই একটা জায়গায় যে নাম নিয়ে আদালত শব্দটা বাদ দেওয়া না দেওয়া এটা নিয়ে আর কথা বলবো না, সেটা আলোচনা হয়েছে অনেক। কেউ একজন বলছে যে নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি, এখানে কিন্তু দুইজন নাগরিকের যারা নির্বাচিত প্রতিনিধি, চারজনই নাগরিক নির্বাচিত প্রতিনিধি যারা, তারাও নাগরিক, অ্যাবসলিউটলি প্রতিনিধি না এই ধরনের দুইজনকে চিন্তা করা হয়েছে। আইনজীবীর বিষয়টা আমার ব্যক্তিগত অভিমত হলো যে আইনজীবী প্রয়োজনীয়তার ক্ষেত্রটা দীর্ঘ সূত্রিতা এবং ফর্মাল কোর্টের জন্য যতটা প্রয়োজন এই ক্ষেত্রে প্রয়োজন হয় না। গ্রাম আদালতের অভিজ্ঞতা এবং পরবর্তী পর্যায়ে সেটা আমরা দেখেছি। আমি শেষ করব যে আজকে একাডেমিক এবং যারা বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা আছেন তাদের পাশাপাশি কিছু আছেন আমার মতো মাঠ পর্যায়ে যারা কাজ করছেন। আমরা মাদারীপুর লিগ্যালে প্রথমত স্থানীয় পর্যায়ে সালিশ ব্যবস্থা, পরবর্তী পর্যায়ে ইউনিয়ন পরিষদের আইনগত কাঠামো কি আছে, তার মধ্যে গ্রাম আদালত ছাড়াও আরবিট্রেশন কাউন্সিল আছে। আমরা পৌরসভায় কাজ করার ক্ষেত্রে পৌরসভার পৌর বোর্ড এবং সেখানেও আরবিট্রেশন কাউন্সিল আছে। শেষ করবো যে আমরা খুলনা সিটি কর্পোরেশনে কিছুদিন কাজ করেছি এবং সেখানে আমরা দেখেছি যে আরবিট্রেশন কাউন্সিল আছে এবং একটি সিটি কর্পোরেশনের আরবিট্রেশন কাউন্সিল আইনে মেয়রের উপর বা এককভাবে যে দায়িত্ব দেওয়া আছে সেটা কখনোই বড় সিটি কর্পোরেশনের কোন সিটি কর্পোরেশনের পক্ষে সেটা পালন করা সম্ভব না। সুতরাং সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মাধ্যমে সেটা হতে পারে কিনা সেই ব্যাপারেও আমরা আরবিট্রেশন কাউন্সিল নিয়ে চিন্তা ভাবনা করেছি, কাজ করেছি। সেই ধারণা থেকেই মূলত আমরা দেখেছি যে প্রচলিত সালিশ ব্যবস্থাকে উন্নত করার কাজ আরবিট্রেশন কাউন্সিলের কাজ, সেইটার পাশাপাশি সিটি কর্পোরেশনের আইনানুগ ভাবে কম্পাউন্ডেবল বিরোধ মীমাংসা করার একটা ক্ষেত্র থাকা প্রয়োজন। আমি শেষ করবো এই কথাটা বলেই যে আরবিট্রেশন কাউন্সিল সাহেব আপনি শেষ করার আগে একটা প্রশ্ন আপনাকে করি। আজকে এই 2 ঘন্টায় যত ধরনের এখানে মত এবং ভিন্ন মত এবং তৃতীয় মত এখানে এসেছে, এই বিষয়গুলির ভিতরে সবগুলোই কি আপনি লেখার আগে বিবেচনা করার সুযোগ পেয়েছিলেন কিনা, নাকি নতুনও কিছু বিষয় এখানে আজকে উত্থাপিত হয়েছে? নতুন কিছু বিষয় উত্থাপিত হয়েছে এবং অবশ্যই ব্যক্তিগত সাংগঠনিক ভাবে আমরা শিক্ষণীয় কিছু বিষয় উপস্থাপিত হয়েছে এবং গ্রহণযোগ্য কিছু বিষয় উপস্থাপন হয়েছে। তবে কিছু বিষয় তো উপস্থিত হয়েছে সেটার ক্ষেত্রে অধিকাংশই মনে হয় দ্বিমত করবেন, এরকম কিছু বিষয় আছে, হয়তো সেটা রাখা ঠিক হবে। তাহলে এখানে যেটা আমরা দেখছি যে কিছু নতুন বিষয় এসেছে, কিছু পুরনো বিষয়ের কিছু নতুন ব্যাখ্যাও হয়তো এসেছে, আবার সামগ্রিকভাবে বিবেচনা করে বাদ দেওয়া হয়েছে এরকম বিষয়ও আছে আর কি এর ভিতরে। অনেক ধন্যবাদ। এটা আগামীতে শেষ কথাটা যেটা আপনি এখন শেষ করেন। হ্যাঁ, আমি একটা লাইন বলবো শুধু, বলেন। বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থার যেই দ্বন্দ্বটা চিন্তা ভাবনা করা হচ্ছে সেই জায়গায় আরবিট্রেশন কাউন্সিল 1961 সনের আইন এবং আরবিট্রেশন কাউন্সিল মুসলিমদের জন্য হইল এই দেশের সিংহভাগ মানুষ মুসলমান, তাদের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং সেটাও কিন্তু বিচারিক একটা কাঠামো। সুতরাং এই বিষয়টি নতুন ভাবে প্রশ্ন তোলাটার ক্ষেত্রে আমরা প্রশ্ন তুলতে পারবো, কিন্তু স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার কাঠামোকে শক্তিশালী করতে হইলে সেই প্রশ্নের বাইরে মূলত কিভাবে সমাধানে যাওয়া যায় সেই চিন্তাটাই বড় করে থাকা দরকার। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ খান মোহাম্মদ শহীদ, আপনি অনেক পরিশ্রম করে জিনিসটাকে তৈরি করেছেন এবং আজকে এই আলোচনাকে সফল করার ক্ষেত্রে আপনার এই পাঠটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, এই খসড়াটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আপনি নিজেই বলছেন যে এটাকে আরেকবার সমীক্ষা করে দেখা সুযোগ রয়েছে, বিভিন্ন নতুন বিষয় যেভাবে উত্থাপিত হয়েছে বা পুরনো বিষয় নতুন ভাবে যেভাবে এসেছে। তো আমি এখন ফজলু ভাইয়ের কাছে আসব। একটা তো ছিল ফজলু ভাই যে আমরা আগামীতে, আজকে তো
বেশিরভাগই বিশেষজ্ঞদের নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু আগামীতে একটা সম্মেলনের মতো করে আরো বড়ভাবে করার আমরা চিন্তা করেছিলাম জনমত গঠনের জন্য এবং আন্দোলন গঠন করার জন্য। তো এর পাশাপাশি এই পত্রটিকে আরেকটু কিভাবে পরিমার্জিত করা যায় সেটার পদক্ষেপটাও একই সাথে মিলে যদি আপনি একটু বলেন তাহলে ভালো হয়। ফজলুল হক আমাদের সম্পাদক, মাদারীপুর লিগ্যাল এইড। আগের পুরোনো কথা আমি তুলতে চাই না, সাক্ষীর কথা উঠছিল, কিন্তু সাক্ষী দেওয়ার ইয়ে আছে, কিন্তু এভিডেন্স অ্যাক্টের স্ট্রিক্টলি এভিডেন্স অ্যাক্ট মেনে নয়। যে মামলা করবে সে তো তার বক্তব্য বলবেই, তার প্রমাণ হিসেবে যারা উপস্থিত ছিল তারাও বলবে, কাজে সেখানে কোনো বাধা নেই এবং তাকে প্রশ্নও করা যাবে এবং কোর্ট প্রশ্ন করতে পারবে। এগুলা অবান্তর। আমরা লয়াররা সবসময় চাই আমাদের এখতিয়ার থাকুক সব জায়গাতে, কিন্তু সব জায়গাতে লয়ার দরকার নেই। এখন আপনি যে কথা মূল কথাটা বলছেন, আমরা চাইতেছি এই আইনটা আরো ব্যাপকভাবে প্রচারিত হোক এবং সরকারি পর্যায়ে দুইটা পর্যায়ে আছে, একটা পার্লামেন্টের এখতিয়ারে যাওয়া, তাদের বিবেচনা করা, আরেকটা হলো যে সরকার যে আছে, স্থানীয় সরকার বলেন বা আইন মন্ত্রণালয় বলেন, এদের কাছে আমরা কিভাবে বুঝতে পারি এবং এই জিনিসটা যে গুরুত্বপূর্ণ তাদের কাছে, তাদের নিয়ে আমরা কোনো আলোচনা করতে পারি কিনা। না ফজলু ভাই, এখানে জাকির ভাই বলছেন ল কমিশনের কাছে কি আমরা কোনো সময় গেছিলাম এটা নিয়ে? হ্যাঁ, ল কমিশনে পাঠাইছি। ল কমিশনের মেম্বার মারা গেছেন, উনি আমাদেরকে টেলিফোনে বলছেন যে তোমরা যেভাবে আইনের ইয়েটা করছো, আইনটা করার ঠিক আছে, এটার মধ্যে তেমন কিছু নাই, কিছু অদল বদল করলে করা যাবে, কিন্তু উনি আমাকে কিন্তু অফিসিয়ালি কোনো রিপ্লাই দেয় নাই। ওনাদের কাছে এটা আছে, ওটা বলছিলেন যে ওরা এটা নিয়ে কাজ করবে। তবে আপনি তো জানেন যে আমাদের আইন মন্ত্রণালয় বলেন বা আইন সাথে যারা যুক্ত, বাজেটে তাদের জন্য সবচেয়ে কম অ্যালোকেশন 33 পয়সা, মাত্র 33 পয়সা তাদের জন্য এই জন্য তাদের ফান্ড নাই। ফান্ড না থাকলে তারা তো করতে পারে না। আর একটা জিনিস হলো আইন ল কমিশনের যে এখতিয়ার, আপনি জানেন ল কমিশন একটা আইন প্রপোজ করতে পারে সুমোটো, কিন্তু গভর্নমেন্ট সেটা গ্রহণ করবে কি করবে না এটা তাদের ইচ্ছা। না অবশ্যই অবশ্যই, এটা আমরা জানি। এই জন্য আমাদের আমি ফজলু ভাই যেটা আপনার কাছে প্রস্তাব করছি এবং সবার কাছে প্রস্তাব করছি সেটা হলো, আজকে যে মন্তব্যগুলো সব আসলো এগুলো তো আমরা রেকর্ডও করলাম, নোটও নিলাম। তো আজকে যে অনুষ্ঠানের যারা উদ্যোক্তা, মাদারীপুর লিগ্যাল এইড, নাগরিক উদ্যোগ, ব্লাস্ট এবং আমাদের নাগরিক ফোরাম, যেখানে আরো অন্য অনেকে আছে, আমরা একটু একসাথে মিলে বসে এই সবগুলো মতামত গুলোকে এই যে খসড়াটি আছে সেটার সাথে আরেকবার একটু মিলিয়ে দেখি ওগুলোকে কিভাবে সমন্বয় করার সুযোগ আছে, এবং আরো ব্যক্তি বিশেষের সাথে একটু পরামর্শ নিয়ে যাতে কার্যকর ভাবে আরেকটা মানে সংযোজিত সংগঠিত আরেকটি সংশোধিত ড্রাফট নিয়ে আমরা আরেকটা বের হয়ে আসি আজকের এই আলোচনার ফলাফলগুলোকে সেখানে সন্নিবেশিত করে। এটা আমি একটা প্রস্তাব আপনার কাছে দিচ্ছি। আর দ্বিতীয়ত সেইটার ভিত্তিতে আমরা আরেকটা বৃহত্তর আলোচনার ভিতরে চাই, কারণ হলো যে আলোচনার ভিতরে যদি না থাকি তাহলে বিষয়টা হারিয়ে যায়। এটা আমরা দেখতে পাচ্ছি, শুধু আইন মন্ত্রণালয় কমিশনের কাছে কাগজ দিয়ে আগানো যায় না যদি আন্দোলন সংগ্রাম না থাকে। এই দুটো বিষয় আপনার কাছে জাকির ভাইয়ের কাছে, ব্লাস্টের যদি কেউ থাকে তাদের কাছে বলছি, আমরা ঘরে ফিরে আরেকটু হোমওয়ার্ক করি, আজকের মতামতগুলোকে একটু ধারণ করার চেষ্টা করি। একটা জিনিস আমি বলতে চাই, আপনি যে কথাটা বললেন, এই ইনিশিয়েটিভটা ঢাকা কেন্দ্রিক হইতে হবে। আমাদের মাদারীপুর থেকে আমরা সহযোগিতা করবো, সব করবো। আপনি যদি নেন তাহলে সবচেয়ে খুশি হব। না, অনেক ধন্যবাদ। আমি তো মাদারীপুরেরই অংশ, তাই না? আমি তো আপনার আমি বলছি সিপিডি, আমরা নাগরিক ফোরামের পক্ষ থেকে এটা করব, সেই জন্যই তো আছি তো, এই যে আছি, এটা তো আছে। কিন্তু আমি দুটো পদক্ষেপ, থ্যাংক ইউ, আমি দুটো বলছি। আজকে তো আপনারা মাদারীপুর থেকে, পটুয়াখালী থেকে, বরগুনা থেকে
রংপুর থেকে আসতে কারোর অসুবিধা হয় না, এইটা তো একটা সুবিধা হয়েছে আমাদের। কিন্তু আমি যে উদ্যোগটা থাকবে আমাদের 4 জনের কাছে থাকুক, সাথে আমরা আরো 2-1 জনকে আমরা আহ্বান করে নেই, নিয়ে দেখি আমরা আরেকটা সংশোধিত ড্রাফট নিয়ে আরেকটা বড় পর্যায়ের আরেকটা আলোচনায় যেতে পারি কিনা, যেখানে হয়তো নীতি প্রণেতাদেরও 2-1 জনকে আমরা ডেকে নিয়ে আসি, দেখি ওনাদের মনোভাব কি। আমি তো মনে করি যে শুধু আইন প্রয়োগ না, যদি প্রাইভেট মেম্বার্স বিল হিসেবেও নেওয়ার সুযোগ থাকে, এমন কোন এমপি খুঁজে পাই যে প্রাইভেট মেম্বার্স বিল বানাবে, আমরা সেটাও চিন্তা করে দেখতে পারি, আমাদের অব্যাহত রাখতে হবে। তবে আমি আমার উপলব্ধি হলো যে এটাতে যদি নাগরিক কণ্ঠস্বর সোচ্চার না থাকে, সবচেয়ে যৌক্তিক জিনিসও কিন্তু ইতিহাসে স্থান পায় না, কায়েম হয় না। সেই জন্য আমরা নাগরিক আন্দোলন এটার জন্য অব্যাহত রাখবো, এবং আজকে যারা বিভিন্ন বিষয়ে মতামত দিলেন সেই মতামতগুলোকে আমরা খুব যত্ন সহকারে আরেকবার ধারা ধরে ধরে আমরা মিলিয়ে আরেকবার দেখবো, ওয়েটিং করা দরকার। হ্যাঁ, এবং আজকের এই পুরো এক্সপার্ট গ্রুপের আলোচনাটা, বিশেষজ্ঞর আলোচনাটা এই লক্ষ্য থেকেই হয়েছে বলে আমরা মনে করি। এবং এই যে 90 জনের উপরে আপনারা যোগ দিয়েছিলেন, 93 না 94 এক সময় ছিল, এখনো 76 জন আপনারা আছেন, এবং আমার সাংবাদিক বন্ধুরা এখানে আছেন। সাংবাদিক বন্ধুদের প্রতি আমাদের ধন্যবাদ, কারণ এইরকম একটি অপ্রচলিত বিষয় যে ওনারা আগ্রহ সহকারে এই 2 ঘন্টা আমাদের সাথে থাকলেন, এটা আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ ওইটি সাহসের জায়গা। ওনারা আমাদের আরো অনেক বড় জনমানুষের কাছে আমাদের পৌঁছে দিতে সাহায্য করবে। আমি এইটাকে শেষ করতে যাচ্ছি। আমার নাগরিক ফোরামের সচিবালয়ে যারা সিপিডিতে আমার সহকর্মীরা আছেন, তারা এইটাকে সাপোর্ট দিলেন। আপনাদের এই আজকের পুরো আলোচনাটা ইউটিউবে থাকবে, আপনারা যে যার নিজের ওয়েবসাইটেও দিবেন, নাগরিক ফোরামের প্ল্যাটফর্মের থেকে লিংক দিয়ে, এবং এটাকে আমরা আরেকটি ছোট আকারে হলেও আমরা একটা যদি পলিসি ব্রিফের মতো বানাতে পারি, যেটা দিয়ে ওই যে আমাদের আন্দোলনে বা কথার ভিতরে যাতে যৌক্তিকতার কথাটা সবার হাতে ধরিয়ে দেওয়া যায়, সেটাও আমরা একই সাথে চেষ্টা করব। আপনাদের যদি অনুমতি দেন, আর কারোর যদি কোনো বক্তব্য না থাকে তাহলে শেষ করব।